হ্যালো এভরিওয়ান, কেমন আছি আমরা সবাই এখন এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, রাইট? আমরা 9-এ পড়ি অথবা 10-এ পড়ি, আমাদের সবার জন্যই। আপনারা দেখতে পাচ্ছেন যারা এসএসসি 27 কিংবা এসএসসি 28 তাদের জন্য এই ভিডিওটা। আপনারা বাংলা পড়া শুরু করতেছেন, অনেকে শুরু করে ফেলেছেন, 1 বছর পড়ে ফেলেছেন। সবার জন্য এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে আমি শুধুমাত্র এই একটা ভিডিও না, মানে এরকম ভিডিও কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো এই ভিডিওগুলোতে আমি আপনাকে বোঝাবো কিভাবে একটা গল্প কবিতা থেকে প্রশ্ন হয়, কবিতার বেসিকটা পড়ব এবং কবিতার প্রত্যেকটা জিনিস এবং গল্পের প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে পড়াবো। মনে করো কবিতার থেকে কবিতার লাইনগুলা, গল্প থেকে গল্পের লাইনগুলা। আমরা অনেক সময় শব্দার্থ দেখি, কিন্তু আমাদের বইতে যে সকল শব্দার্থ দেওয়া থাকে সেই শব্দার্থ আমাদের কাছে সাফিসিয়েন্ট মনে হয় না, মানে এনাফ মনে হয় না, বুঝছো, পর্যাপ্ত মনে হয় না, যে ওই ওয়ার্ড মিনিংগুলো দিয়ে আমরা আসলে পুরো গল্পটাকে পড়ে ফেলতে পারি না। এর মধ্যে দেখা যায় গল্পটা যখন পড়তে যাইতেছি ভিতরে অনেক নতুন শব্দ থেকে যায়। তো আমি যখন তোমাদেরকে পড়াবো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি তোমাদেরকে বলে দেবো, যাতে করে তুমি যখন নিজে নিজে পড়বা, সেলফ স্টাডি করবা গল্পটাকে নিয়ে, পরবর্তীতে তোমার আর এই ধরনের ঝামেলা পোহাতে হবে না। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট। আমরা ফার্স্টে আজকে বাংলার প্রথম গল্পটা নিচ্ছি, প্রত্যুপকার। আমরা সবাই একটু আমাকে উত্তর দিই সবাই কমেন্ট সেকশনে। যদিও ক্লাসটা তোমরা ইউটিউবে দেখবা, বাট কমেন্ট সেকশনে তোমরা যদি লিখো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি পরবর্তীতে তোমাদেরকে রিচ করতে পারবো। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এনি টাইম জাস্ট কমেন্ট সেকশনে ড্রপ করো, ওকে? সো প্রত্যুপকার, কয়েকটা শব্দ দেখো। প্রথম শব্দটা হচ্ছে প্রতিশোধ। সবাই তো শুনছেন প্রতিশোধ, শুনছেন না? আচ্ছা, আবার আপনারা আমাকে একটু বলেন যে প্রতিশোধ এই শব্দটার মানেটা কি? এই শব্দটার মানে হচ্ছে, মনে করেন কেউ আপনার সাথে কোনো কিছু একটা করছে, আপনার কোনো বন্ধু আপনাকে একদিন মার দিছে, আপনি ওই বন্ধুরে আবার মারটা ফিরাই দিবেন, প্রতিশোধ নেবেন, রাইট? এইটা হচ্ছে প্রতিশোধ। মানে হচ্ছে আপনাকে যে মার দিছে, মারটা আপনি আবার কি করবেন? ফিরাই দিবেন। আমরা শুদ্ধ বাংলায় ফিরায় না বলি, আমরা বলি ফিরিয়ে দেবেন, ওকে? ফিরিয়ে দাও। প্রত্যুপকার শব্দটাকে আমরা যদি ভাঙি আমরা কি পাই? আমরা পাই হচ্ছে প্রতি, আরেকটা অংশে কি পাই? উপকার। দেখা যায় সবাই? আমি একটু বোর্ডটা চেক করি আমার কালারগুলো দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি রেড দিয়ে দেখি। ওকে, উপকার। বুঝতে পারছেন? প্রতি একটা শব্দ, আরেকটা শব্দ হচ্ছে উপকার। সো আমরা কি মনে করছিলাম আমরা এর আগে, যে প্রতি এটার মানে হচ্ছে ফিরায় দেওয়া, রাইট? তাইলে প্রত্যুপকার মানে হচ্ছে উপকার ফিরায় দেওয়া। এই শব্দটার মধ্যে আসলে লুকিয়ে রয়েছে আমাদের গল্পটার মধ্যে অ্যাকচুয়ালি কোন মেসেজটা দেওয়া হবে। দেখো, পাঠের উদ্দেশ্য, তার মানে একটা শব্দের মধ্যে একটা শব্দ বুঝলেই তোমার পুরা পাঠের উদ্দেশ্য, গল্পের ভেতরের যেই একদম মোরাল অফ দ্য স্টোরি, সেই মানে মোরালটা, গল্পের মূল কথাটা তুমি কিন্তু বুঝে ফেলতে পারতেছো। তো বাংলা যখন তোমরা পড়বা, একদম শুরু ক্লাস যেহেতু, বেসিক কিছু কথাবার্তা তোমাদেরকে বলি। বাংলা যখনই পড়বা তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা ওয়ার্ডগুলা যত বেশি শব্দ শিখছি, যত বেশি শব্দ, কঠিন কঠিন শব্দের অর্থ জানছি, আমাদের বাংলা বোঝাটা বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই ল্যাঙ্গুয়েজ বোঝাটা আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মনে থাকবে প্রত্যুপকার মানে হচ্ছে প্রতি উপকার। এই শব্দ দুইটা মিলে প্রত্যুপকার শব্দটা গঠিত হয়েছে। প্রতি মানে হচ্ছে ফিরায় দেওয়া, আর উপকার মানে কি? উপকারটাকে ফিরায় দিবে। তাইলে প্রত্যুপকার মানে উপকারটাকে ফিরায় দিবে, অর্থাৎ যে একদিন তোমাকে উপকার করছে সেই উপকারটা অন্য একদিন তাকে তুমি ফিরায় দেওয়া। দ্যাটস ইট। অনেক লং করে বুঝাইলাম, সাধারণ একটা ব্যাপার, বুঝতে পারছেন আশা করি সবাই। ওকে, সো এই গল্পটার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো একজন উপকারী, সে কি করছে পরবর্তীতে তার সেই যার তিনি উপকার করেছিলেন, যাকে তিনি প্রাণে বাঁচিয়েছিলেন, যাকে তিনি সেভ করেছিলেন কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে, পরবর্তীতে সে যখন একটা বিপদে পড়ে, সেই বিপদের সময় কাকতালীয়ভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে সে ওই মানুষটার কাছ থেকে আবার উপকারটা
ফেরত পায়। এবং এই গল্পের মধ্য দিয়ে কয়েকটা জিনিস একটু নোট ডাউন করে রাখো, এগুলো সিকিউ লিখতে তোমাদের কাজে আসবে। নাম্বার 1, সেটা হচ্ছে পরোপকার। নাম্বার 1 হচ্ছে পরোপকার। সৃজনশীল প্রশ্ন যখন লিখবা এই জিনিসগুলো থাকবে, বুঝছো? ওকে, নাম্বার 1 হচ্ছে পরোপকার। এই গল্পটার মধ্য দিয়ে, গল্পটা তোমাদেরকে পড়ানো হইতেছে এই কারণে যাতে তোমরা মানুষ হিসেবে শুধুমাত্র এই যে বন্ধু মাইর দিছে বন্ধুকে মাইর ফিরিয়ে দিবা না, বন্ধু যখন কোনো একটা ভালো কাজ করছে, বন্ধু যখন তোমার উপকার করছে, তুমি যখন যে ক্লাসে অ্যাবসেন্ট ছিলা সেই ক্লাসের নোটটা দিছে, বুঝতে পারছো, তখন কিন্তু তুমি কি করবা, সেই উপকারটাও তাকে ফিরিয়ে দিবা। ঠিক আছে? ওকে, এরপরেরটা আমরা একটু দেখি, পরোপকারের পরে আর কি কি আছে। শব্দটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞতা বোধ। আর কি কি আমরা দেখতে পারি? আমরা দেখতে পারি মহানুভবতা। আচ্ছা, আমি তোমাদেরকে ওয়ার্ডগুলো কেন দিচ্ছি, এটা প্রশ্ন তোমাদের আসতে পারে, তাই না? তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখবে, সৃজনশীল প্রশ্নের মধ্যে তুমি যদি এই ওয়ার্ডগুলো ইনক্লুড করো, তখন বোঝা যাবে তুমি অ্যাকচুয়ালি গল্পটা বুঝেছো। আদারওয়াইজ টিচার তো বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি সে ওই মূল টেক্সটের থেকে আসলে কি পাইছে সে, বুঝতে পারছো? সো সৃজনশীল প্রশ্নের মধ্যে আসলে এইটাই দেখা হয় যে গল্পের যে মেইন কথা, সেই কথাটা তুমি বুঝতে পারছো কিনা, এবং তুমি যে সেই মেইন কথাগুলো বুঝতে পারছো, এইটা তুমি টিচারকে বোঝাবে কিভাবে? টিচারকে বোঝাবে এই যে মেইন শব্দগুলা, কি টার্মগুলা, এই টার্মিনোলজিগুলা তোমার অ্যান্সারের মধ্যে ইনক্লুড করার মধ্য দিয়ে। তখন টিচার বুঝতে পারবে, হ্যাঁ, সে যখন বলতেছে যে আলী ইবনে আব্বাসের মধ্যে পরোপকার, কৃতজ্ঞতা বোধ, আমাদের তারপরে হচ্ছে খলিফা আল মামুনের মধ্যে মহানুভবতা, এই জিনিসগুলো যখন একটা স্টুডেন্ট দেখতে পারছে, তার মানে হচ্ছে সে আসলে গল্পটা বুঝতে পারছে। বুঝতে পারছেন তো সবাই? ওকে, আচ্ছা, আমার নাম পরিচয় আছে, আমার নামের পাশে অনেক কিছু লিখে ফেলছি, পরোপকার, কৃতজ্ঞতা বোধ, মহানুভবতা, না এগুলো একটাও আমার সাথে বিশেষণ যোগ করি না, আমি গল্প পড়াইলাম। আর পরিচয়টা দিয়ে নেই মাঝপথে এসে। আমার নাম সুষমা চক্রবর্তী, বর্তমানে পড়ালেখা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনাদের এখানে বাংলা পড়াচ্ছি, ইতিহাস পড়াচ্ছি, সমাজ পড়াচ্ছি, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পড়াচ্ছি। সো দেখা হবে পরবর্তীতে অনেক ক্লাসে, এই ক্লাসটা মনোযোগ করেন। ওকে, সো ফার্স্টে আমরা টেক্সট বুকের যে প্যাটার্ন রয়েছে, টেক্সট বুকের প্যাটার্ন অনুযায়ী আমরা ফার্স্টে কি পাই? লেখক পরিচিতি পাই। আমাদের প্রত্যুপকার, এই গল্পটার লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি ছোটবেলা থেকে একটা গল্প শুনতাম, তোমরা নিশ্চয়ই শুনে আসছো। যারা মফস্বল শহরে আছো তারা এই কবিতাটা বেশি শোনো, কারণ মফস্বল শহরগুলা আমাদের মোটামুটি একটু দেখা যায় যে ইকোনমিক্যালি সিটির থেকে, মেট্রোপলিটন সিটি বলে, তাই না, ওই রকম বড় শহরের থেকে একটু পিছিয়ে থাকে। এবং তাদেরকে একটা জিনিস সব সময় উদাহরণ দেওয়া হয়, বাবা মা দাদা দাদি গুরুজন। গুরুজন বলতে আমরা যাদেরকে বুঝি, সবাই সেম কথা বলে যে ভালো মতো পড়ালেখা কর। তো আমি ছোটবেলায় এই গল্পটা শুনেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নাকি ল্যাম্প পোস্টের নিচে বসে পড়ছে। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা জানি না, আপনার এটা নিয়ে হয়তো এটা নিয়ে একটা গবেষণা হইতে পারে বা গবেষণা হয়েছে হয়তো। এনিওয়ে, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে বিদ্যাসাগর নামটা বলা হচ্ছে যে তিনি ল্যাম্পপোস্টের নিচে বসেও পড়ালেখা করছেন, এইটাই হচ্ছে তার প্রমাণ। তার যে উপাধি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যা মানে কি? নলেজ। সাগর মানে কি? বিশাল জলরাশি। তাইলে তার বিদ্যা এতটাই বেশি যার কারণে তাকে বলা হচ্ছে বিদ্যার সাগর। বুঝতে পারছেন? প্রচন্ড মানে নলেজেবল একটা পার্সন, এই কারণে তাকে বলা হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। দুইটা জিনিস আমরা একটু খেয়াল করি, একটা শব্দ হচ্ছে উপাধি, আরেকটা শব্দ আমার সাথে সাথে লিখেন, পদবী। ওকে, এইবারে বলেন ভাইয়া আমার পদবী কি? আমি একটু আগে আমার নাম বলছি, সুষময় চক্রবর্তী, রাইট? এই চক্রবর্তী এইটুকু হচ্ছে আমার পদবী, আমার টাইটেল। বুঝতে পারছেন? যেটা আমি জন্মসূত্রে পেয়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা কিন্তু সে বিদ্যাসাগরটা জন্মসূত্রে পায় নাই। সে কিভাবে পাইছে এটা? সে নিজে এটা আর্ন করে নিছে, এটা হচ্ছে তার উপাধি। ওকে, তাহলে তার মূল নামটা কি যেটা তিনি জন্মসূত্রে পাইছিল? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে তার পদবী, পারিবারিক পদবী। ওকে, জন্ম মৃত্যু এরকম দু একটা ইনফরমেশন আমাদেরকে যখন আমরা এই লেখক পরিচিতিগুলো পড়বো, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। সালগুলা কারোরই মনে থাকে না, আমি জানি আপনারা সাল মনে রাখার জন্য অনেক বেশি স্ট্রাগল করেন, বাট
স্টিল আমাদেরকে একটু এটা মনে রাখতে হবে কষ্ট করে, 1820 সালে জন্মগ্রহণ করেন 26শে সেপ্টেম্বর। কোথায় জন্মগ্রহণ করেন এটা বেশি ইম্পর্টেন্ট, মনে রাখো। সবাই সবাই কি করে যে ভাই জন্ম, লেখকের জন্ম বলতেই তারা মনে করে কত সালের কত তারিখে কি বারে জন্মগ্রহণ করছে, এটা তো আমার মাথায় থাকবে না। এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেছে, এই প্রশ্নটা বেশি আসে। যতবার না তারিখ আসছে তার থেকে বেশিবার আসছে স্থান, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, তার পিতৃলয় কোনটা, তার তারপরে হচ্ছে আমার যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। দুইটা ব্যাপার, একটা হচ্ছে পিতৃনিবাস, আরেকটা হচ্ছে জন্মস্থান। এই দুইটাও অনেক লেখকের ক্ষেত্রে তোমরা দেখবা পার্থক্য আলাদা আলাদা হয়েছে। কেন আলাদা হয়েছে? কারণ হচ্ছে পিতৃনিবাস হচ্ছে বাবার বাড়ি যেটা, কিন্তু দেখা যায় অনেকে তো বাবার বাড়িতেই জন্ম হয়েছে এরকম না, অনেকের জন্ম কোথায় হয়েছে দেখা যাচ্ছে দাদার বাড়িতে হয়েছে বা অন্যান্য কোনো জায়গায় হয়েছে, এরকম দেখা যায়। এরকম ক্ষেত্রে দুই একজন লেখকের ক্ষেত্রে এটা একটু আলাদা হয়ে থাকে। সো পিতৃনিবাস, জন্মস্থান, এগুলা প্রত্যেকটা লেখকের ক্ষেত্রেই তোমাদের মনে রাখা লাগবে। আজকের যেহেতু একদম ফার্স্ট ক্লাস, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলছি একদম খুঁটিনাটি, যে কিভাবে অ্যাকচুয়ালি বাংলা পড়তে হয়, বুঝতে পারছো? ওকে, সো তার উপাধি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মেদিনীপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? বীরসিংহ। এটা একটু আমরা দাগায় রাখি। মাস্ট ডু একটা কাজ, সেটা হচ্ছে আমি যখন যে লাইনটা, যেই ওয়ার্ডটা দাগাচ্ছি সেই ওয়ার্ডগুলো আপনার একটু দাগায় রাখা। মোটামুটি মনে করেন আপনি যখন বাংলা পড়বেন এই জিনিসটা আপনাদের জন্য ফরজ, বুঝতে পারছেন? মাস্ট করা লাগবে। কারণ বাংলা তুমি যখন পড়তেছো, বাংলায় দুইটা টাইপের প্রশ্ন তোমার এসএসসিতে আসবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে সিকিউ। সিকিউ এর মধ্যেও এক টাইপের প্রশ্ন আছে যেটা হচ্ছে ক নাম্বার, যেটার জন্য তোমার কি করতে হবে, 7 নম্বর পাইতে হবে কিন্তু ক নাম্বারে প্রত্যেকটায়, বা 5 নম্বর, আপনাদের নতুন সিলেবাস অনুযায়ী 5 নম্বর এইটাই থাকবে, সরি 5 নম্বর, বুঝতে পারছেন? 5টার ক। তাইলে ওইটাও কিন্তু তোমার কোনো অপশন থাকবে না। এই সৃজনশীলের 5টার ক্ষেত্রে বেশি সমস্যা হচ্ছে এই 5টায় তোমার কোনো অপশন থাকবে না, এই 5টা তোমার একদম মাথার থেকে বের করে তারপরে লিখতে হবে। গট ইট? ওকে, তাহলে দেখি। অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন। দানশীলতার জন্য তিনি শুধুমাত্র বিদ্যাসাগর না, তাইলে ঈশ্বরচন্দ্র দুইটা সাগরের মালিক। একটা সাগর হচ্ছে বিদ্যাসাগর, আরেকটা কিসের সাগর? আরেকটা হচ্ছে দয়ার সাগর, বুঝতে পারছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্রের দুইটা সাগর ছিল, একটা হচ্ছে বিদ্যাসাগর আরেকটা হচ্ছে দয়ার সাগর। ওকে, তাইলে দয়ার সাগর তাকে কেন বলা হইতো? দানশীলতার জন্য। তিনি বাংলা গদ্যের জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন জিনিসটা কি? এই যে দেখতেছেন, মনে করেন এই যে দুইটা নাম্বারের মাঝখানে একটা হাইফেন দেওয়া হয়েছে, জন্ম লেখার পরে একটা কি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, এই জায়গাটা দেখতে পাচ্ছেন নীল কালারে, জন্মের পরে এই জায়গাটা একটা কোলন দেওয়া হয়েছে। এই জিনিসগুলাই হচ্ছে যে কমা, দাড়ি, এগুলা হচ্ছে আমাদের জ্যোতিচিহ্ন। আপনি যখন একটা বাক্য লিখছেন, বাক্যটা কোথায় শেষ হচ্ছে, কোথায় বাক্যটার অর্ধেক সমাপ্ত হচ্ছে, বাক্যটা কোথায় অসম্পূর্ণ, দুইটা শব্দকে যখন একসাথে যোগ করছেন, এই প্রত্যেকটা জিনিসকে এক্সপ্রেস করার জন্য আপনার জ্যোতিচিহ্ন ব্যবহার করতে হয়। ঠিক আছে, ওই যে আপনারা একটা এক্সাম্পল দেখছেন, এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 10 টাকা জরিমানা। তো এখানে ময়লা ফেলিবেন না, আমি পুরা সেন্টেন্স না লিখি, ফেলিবেন না, ফেলিলে, সরি, ওকে, এখানেও আছে, এইখানেও আছে, আমি পুরা সেন্টেন্স লিখি নাই। এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 200 টাকা জরিমানা। এখন এইখানে মনে করো আমি কমাটা একটু চেঞ্জ করে দিলাম, যে এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 10 টাকা জরিমানা। তাইলে পুরো অর্থটাই কিন্তু ভিন্ন হয়ে গেল, এবং অর্থটা যাতে চেঞ্জ না হয়, অর্থটা যাতে প্রপারলি কনভে করা যায় বা প্রপারলি বোঝানো যায়, সেই কারণেই কিন্তু এই কমাটার আবশ্যকতা রয়েছে, বুঝতে পারছেন? ওকে, এরপরে আমরা আবার চলে আসি এই যে
আমাদের ভাষার অনেক বড় একটা জটিল একটা ব্যাপার না, যে যদি এই কমা আবিষ্কার না হইতো তাইলে আমরা এই জিনিসটা আসলে রিটেন ফরম্যাটে লিখিতভাবে কিভাবে মানুষকে বুঝাইতাম। আপনার বাড়ির যেই প্রাচীর রয়েছে, প্রাচীর অনেক টাকা পয়সা খরচ করে যে প্রাচীরটা আপনি বানাইছেন, সেইখানে মনে করেন মানুষের মানুষ তো বাঙালি, আমরা জানি বিভিন্ন জায়গায় যেখানে সেখানে ময়লা আমরা ফেলে থাকতে আমাদের চারপাশে আমরা দেখি। এটা খুবই দুঃখজনক। আমরা যারা শিক্ষিত মানুষ, শিক্ষিত হচ্ছি আমরা, আপনাদের কাছ থেকে আশা করব আপনারা এটা বদলায় দিবেন একটা সময়। ওকে, তো এই যে মনে করেন যে ওই প্রাচীরটাকে ময়লার হাত থেকে বাঁচাইতে হইলে আপনার কি করতে হবে, এই জ্যোতিচিহ্নটার দরকার ছিল। এইটা প্রথম আনছিল হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি হচ্ছে বাংলা গদ্যের জ্যোতিচিহ্নকে যথাযথভাবে ব্যবহারের প্রবর্তক। তাকেই বাংলা গদ্যের জনক বলা হয়, বাংলা গদ্যের জনক বলা হয়। এখানে আসে একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সবাই একটু কমেন্ট সেকশনে জানান ক্লাসটা কেমন লাগতেছে। আপনাদের সাথে লাইভ ক্লাস নিতে পারলে খুবই ভালো লাগে। ওকে, আমরা দেখব চিন্তা করে আপনাদের সাথে আমরা দ্রুত লাইভ ক্লাসের ব্যবস্থা করব। আপনারা আপনাদের আগ্রহ অনুযায়ী আপনারা সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের যা কিছু দরকার সেগুলো আপনারা জাস্ট কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। ওকে, যেটা বলতেছিলাম গদ্য আর পদ্য। তোমার বাংলা বইটা যখন খুলছো দুইটা জিনিস দেখছে, একটা হচ্ছে গদ্য আর একটা জায়গায় লেখা হচ্ছে কবিতা। ওই পদ্য কবিতা যেটা, পদ্যও সেইটা, আর গদ্য যেটা গল্প সেইটা। তাহলে গদ্য হচ্ছে গল্পের আকারে লেখা আর পদ্য হচ্ছে কবিতার আকারে লেখা। এখন বলতে পারো যে ভাইয়া পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কবিতার একটা নির্দিষ্ট লেখার স্টাইল আছে, একটা লেখার ধরন আছে। মনে করো একটা লাইন, দুইটা লাইনের মধ্যে অন্তমিল থাকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটা হচ্ছে একটা কবিতা। এটাকে আমি গল্পের মতো করে লিখতে পারতাম। কিভাবে গল্পের মতো করে লিখতাম? মনে করো আমাদের গ্রামে একটি ছোট নদী আছে যেখানে বৈশাখ মাসে হাঁটু পরিমাণ জল থাকে। এটা হচ্ছে একটা গল্পের আকার। এখানে কিন্তু কোনো অন্তমিল নাই, কোনো ছন্দ নাই। এটাই হচ্ছে গদ্য এবং পদ্যের মধ্যে মূল পার্থক্য। সো তোমরা একটা জিনিস জানবা, আরেকটু পরের অধ্যায়গুলোতে গেলেই তোমরা জানতে পারবা। সো গদ্য আর পদ্য, আগে মহাভারত বা এই যে প্রাচীন রামায়ণ মহাভারত, এই মহাকাব্যগুলা পদ্যে লেখা হয়েছিল। এটাই হতো আমাদের মহাকাব্যগুলাই তো আমাদের বাংলার প্রাচীন, এর আগের, তাই না? তারপর আমরা বৈষ্ণব পদাবলী দেখতে পাই, সেগুলো কবিতার আকারে লেখা। সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমল থেকে গদ্য লেখার প্রচলনটা কি হয়, শুরু হয়। এবং এই কারণে তাকে বলা হচ্ছে, তিনি যেহেতু এটার সূচনা করেছিলেন, তাকে বলা হচ্ছে বাংলা গদ্যের জনক। ঠিক আছে, এইখানে একটা কনফিউশনের ব্যাপার আছে। সেটা হচ্ছে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইতে পারে, আরেকটা জনকের নাম আমরা জানি। সেই জনক কে? ছোট গল্পের জনক। ছোট গল্পের জনক, বাংলা ছোট গল্পের জনক কে? সেটা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাথা তো আপনার কাজ করবে না যে ভাই গদ্য মানে তো হ্যাঁ গল্পের আকারে সবকিছু লেখা, ছোট গল্প যখন আসবে তখন ঈশ্বরচন্দ্র অ্যান্সার করে চলে আসবেন। এটা কিন্তু হবে না। ছোট গল্প অন্য ধরনের একটা লেখা, বুঝতে পারছো? সেটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। ছোট গল্পের জনক হচ্ছে রবিবাবু, আর গদ্যের জনক হচ্ছে বিদ্যাসাগর। ঠিক আছে, মনে থাকবে, ছোট গল্পের জনক রবিবাবু আর গদ্যের জনক বিদ্যাসাগর। ঠিক আছে, ওকে, পরের স্লাইডে যাচ্ছি। শিক্ষা, তিনি কোথায় পড়ালেখা করছিলেন? কলকাতা সংস্কৃত কলেজে পড়ালেখা করছেন। সংস্কৃত কলেজে, চিন্তা করো কি কঠিন ব্যাপার না? সংস্কৃত, আমরা বাংলা পড়তেই এত প্যারা লাগে, কিভাবে তিনি সংস্কৃত পড়ছেন? এই কারণেই তিনি বিদ্যাসাগর। তিনি প্রথমে সংস্কৃত এবং পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। প্রথমে সংস্কৃত এবং পরবর্তীতে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। বিবিধ পরিচয়, এছাড়াও তার বিভিন্ন পরিচয়, যেমন তিনি হচ্ছেন পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং খ্যাতনামা লেখক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। পণ্ডিত মানে যিনি অনেক বেশি জানেন, জ্ঞানের অধিকারী। শিক্ষাবিদ, যিনি শিক্ষা নিয়ে কাজ করেন। সমাজ সংস্কারক মানে যিনি সমাজের যেই কুসংস্কারগুলো রয়েছে সেই কুসংস্কারগুলো থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। ওকে, এরপরে হচ্ছে খ্যাতনামা লেখক, যিনি লেখালেখি করেন, গল্প, উপন্যাস বা সাহিত্যের, নাটক, এইরকম লেখাগুলো আমরা যার কাছ থেকে পাই তাকে আমরা বলি লেখক। সাহিত্যিক পরিচয়, বাংলা গদ্য সাহিত্যে তার পদচারণা ছিল বিস্ময়কর।
সুশৃঙ্খল পদবিন্যাস এবং যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ ও সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়? সুশৃঙ্খল পদবিন্যাসের জন্য। এখান থেকে একটা এমসিকিউ কি ধরনের আসে জানো? তোমরা তো যারা সদ্য 9-এ উঠছো, রাইট, তারা এইটাও কিন্তু এমসিকিউ দিছো। তো এমসিকিউ একটাই এরকম পাইছো না যে 1 2 3 ক খ গ ঘ। দেখা যায় যে কতে আছে 1 ও 2, খতে আছে 1 ও 3, গতে আছে 1 2 3, সবগুলাই আর কি 3 1 2, আর ঘতে আছে মনে করো শুধু 3। তো এই টাইপের প্রশ্নের মধ্যে তোমার দেখবা নলেজ বেসড বা জ্ঞানমূলক বা বইয়ের থেকে কিছু জায়গা থেকে প্রশ্ন হয়। এইটা হচ্ছে এই লাইনটা ওইগুলার মধ্যে একটা, যেমন সুশৃঙ্খল পদবিন্যাস। 1, যথাযথভাবে জ্যোতিচিহ্নের প্রয়োগ। 2, এবং সাহিত্যিক গদ্য রচনা, তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। প্রশ্ন এমসিকিউ এইভাবে চলে আসতে পারে, তাকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়? সুশৃঙ্খল পদবিন্যাস, জ্যোতিচিহ্নের প্রয়োগ, সাহিত্যিক গদ্য রচনার জন্য। অপশন কোনটা হবে? 1 2 এবং 3 সবগুলাই উত্তর হবে, অপশন গ উত্তর হবে। এই ধরনের এমসিকিউ এর জন্য এই টাইপের লাইন তুমি যতগুলা পাবা বইতে সেগুলো একটু আমার সাথে সাথেই পড়বা, আমি সেগুলো তোমাদেরকে দেখা দিব। ওকে, তাহলে সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্নের প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য বাংলা সাহিত্যের বাংলা গদ্যের জনক বলা হয়। ক্লিয়ার সবার কাছে? সমাজ সংস্কার, তিনি কি আসলে সংস্কার করছেন? বিধবা বিবাহ প্রচলন করছে এবং নারী শিক্ষার প্রচারে। এইটা হচ্ছে একটা সংস্কার। নারীরা, আমাকে একটু জানা দিবেন নারী শিক্ষার্থী আপনারা হচ্ছে কারা কারা আছেন, কে কে কোন স্কুল থেকে আছেন। আপনাদের এই যে নারী শিক্ষা হইল, আপনারা এখন পড়তে ভাল লাগে না, তাই না? কিন্তু একটা সময়ে নারীদেরকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে, বুঝতে পারছেন? কিরকম স্ট্রাগল করতে হয়েছে? আমাদের পিতৃতান্ত্রিক সমাজে নারীরা কোনো জায়গায় তাদের মনে করেন কাজ করার কোনো স্বাধীনতা, কোনো অধিকার ছিল না। তারা চাইলে এই যে পড়ালেখা, আজকে এখন যেরকম আপনারা পড়ালেখা করতেছেন, এটা তারা করতে পারতো না। বেগম রোকেয়ার গল্প আপনারা পড়বেন। সো আপনারা কিন্তু অনেক লাকি, সময়ের সাথে দেখতে গেলে আপনারা অনেক লাকি। সময় অনেক বদলেছে, সমাজ অনেক বদলেছে। তো এই যে পড়ালেখা আপনাদের কাছে একটা প্যারা হয়ে দাঁড়াইছে, এটা হইছে এই যে বিদ্যাসাগর মহাশয়ের জন্য, তিনি নারী শিক্ষার প্রচারণে অগ্রণী ভূমিকা পালন করেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার করছে, সেটা হচ্ছে বিধবা বিবাহের প্রচলন করেছে। বিখ্যাত গ্রন্থ কোনগুলা? 1855 সালে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে বাংলা শিশু পাঠ্য বই বর্ণপরিচয় প্রকাশ করেন। আমি যদি এত কঠিন না করে সহজ করে বলি, বর্ণপরিচয় জিনিসটা হচ্ছে সরিয় সরিয়া কখর একটা সুন্দর বই, যেটা দেখে বাচ্চা কাচ্চারা সরিয় সরিয়া কখ শিখতে পারবে। ওকে, এরপরে দেখি, এটা এখনো পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বলতে পশ্চিমবঙ্গে বেসিক্যালি, যেহেতু এটা বাংলা ভাষার জন্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত এটা রেফারেন্স বুক হিসেবে ইউজ করা হয়। সো বর্ণ পরিচয়, বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। এছাড়াও তার আরো কিছু বইয়ের নাম, বেতাল পঞ্চবিংশতি। এই যে বইয়ের নামের যে জায়গাগুলা আছে, এই জায়গাগুলা এমসিকিউ এর জন্য ডেঞ্জারাস ভাবে ইম্পর্টেন্ট, বুঝছেন? বিপজ্জনক ভাবে ইম্পর্টেন্ট। বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, সবগুলো মনে রাখা লাগবে। বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। ওকে, কয়টা আছে? 1 2 3 4টা, 4টা মনে রাখা লাগবে। কি কি? বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, আর একটা হচ্ছে ভ্রান্তিবিলাস। মনে করেন আমার সাথে সাথে একটু মনে রাখেন এইভাবে যে শকুন্তলা একটা বেতাল, ঠিক আছে? শকুন্তলা একটা বেতাল, আর সীতা বনবাসে বসে ভ্রান্তি বিলাস করতেছে, ঠিক আছে? এটা যদি আপনি লিখে রাখেন খাতায় একটু, এভাবে আপনার কিছু কিছু টেকনিক তৈরি করতে হবে। যেমন আমি যখন এটা পাইলাম, আমার মাথায় এখন ইনস্ট্যান্টলি এটা আসলো, আমি আপনাদেরকে এটা বললাম। আপনি যখন বইটা পড়বেন, আপনার মাথায় ইনস্ট্যান্টলি যেটা ক্লিক করবে, আপনি সেটা লিখে রাখবেন এবং সেটাই আপনি মনে রাখতে পারবেন এইভাবে। তাইলে 2টা লাইন মনে রাখতেছি, শকুন্তলা হচ্ছে বেতাল, তাল নাই, বুঝছো? আর সীতার বনবাস, সে হচ্ছে সীতা বনবাসে বসে ভ্রান্তি বিলাস করতেছে। তাহলে 4টা দেখো মনে রাখা কত ইজিয়ার হয়ে যায়। শকুন্তলা একজন বেতাল,
তাইলে হচ্ছে শকুন্তলা একটা পাইলাম, বেতাল পঞ্চবিংশতি, দুইটা হয়ে গেল। আর আরেকটা কি বলছিলাম, সীতা বনবাসে বসে ভ্রান্তি বিলাস করতেছে, সীতার বনবাস ভ্রান্তি বিলাস। ওকে, ডান। এখান থেকে কিন্তু প্রশ্ন হয় এই তার গ্রন্থগুলা থেকে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে স্পেসিফিক্যালি পাচ্ছি না ওই রকম, আপনার টেক্সট বুকে নাই যে কোনটা কাব্যগ্রন্থ, কোনটা প্রবন্ধ গ্রন্থ, কোনটা গল্প গ্রন্থ, এরকম কিছু নাই। কিন্তু ফিউচারে আপনি যখন কাজী নজরুল ইসলাম আসবেন, আপনি যখন জীবনানন্দ দাশ আসবেন, তখন কিন্তু এইগুলা পাবেন। ওকে, সমাজ সংস্কার বিষয়ক বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এটা হচ্ছে তার একটা প্রবন্ধ। এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব ইত্যাদি, এগুলো তার লেখা, প্রবন্ধের লেখা, যেগুলো হচ্ছে মূলত এই যে সমাজ সংস্কারের জন্যই তিনি করেছেন। তৎকালীন সমাজে যে জিনিসগুলো খুব বেশি অ্যালার্মিং ছিল, খুব বেশি দেখা যাচ্ছে নিপীড়নমূলক ছিল, সেই জিনিসগুলোকে তিনি প্রশ্ন করেছেন এই প্রবন্ধগুলোর মধ্য দিয়ে। মৃত্যু কত সালে? 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। ওকে, শেষ। আমাদের এতক্ষণ পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী আমরা শেষ করতে পারলাম। কিন্তু আজকের এইটুকু আপনি যদি মনোযোগ দিয়ে নোট করে থাকেন, জাস্ট 24 ঘন্টা পরে নোটটা একবার দেখবেন, তারপরে আর আপনার কখনোই পড়া লাগবে না। আপনি দেখবেন এই জিনিসটা খেয়াল থাকতেছে। তারপরে তুমি যখন জাস্ট আমি তোমাদেরকে বলে রাখি, আমার ক্লাসটা যখন করবা, আমার ক্লাসটা করার সাথে সাথে নোট করবা, বুঝছো? এবং 24 ঘন্টা পরে গিয়ে ওই নোট খাতাটা খালি দেখবা, তাহলে দেখবো মোটামুটি সবকিছু পড়া হয়ে গেছে। এইটা আমরা যদি আমার যতগুলো ক্লাস আসবে এই সিরিজের, মাস্টার ক্লাস সিরিজের, তোমরা যদি একটু মেনটেন করতে পারো, তাহলে দেখবা বাংলা খুবই ইজি তোমাদের জন্য। ওকে, এইবার আমরা গল্পের মধ্যে চলে যাব। রেডি সবাই গল্পে যাওয়ার জন্য? কোনো রেস্ট লাগবে না, বিরতি বিশ্রাম কিছু লাগবে না, একটানা ক্লাসটা করতে থাকেন, বা আপনি চাইলে একটু পজ করে 2 মিনিটের একটা ছোট ব্রেক নিয়ে আবার চলে আসতে পারেন। ওকে, কোনো গল্প যখন আমরা পড়বো, শুরুতে গল্পের চরিত্রগুলাকে নিয়ে পড়বো, যে গল্পের মধ্যে মানুষ কারা, কাদের কথা এই গল্পে বলা হইতেছে, গল্পটা কাদের, এই গল্পটা কাদের প্রশ্ন করলে আপনি গল্পের চরিত্রগুলো পাবেন। এই গল্পটাকে, প্রত্যুপকার গল্পটাকে আমরা যদি প্রশ্ন করি যে কাদের গল্প এটা, তাহলে আমরা মূলত 3 জন মানুষকে পাই। প্রথম মানুষ হচ্ছেন আলী ইবনে আব্বাস, দ্বিতীয় মানুষ হচ্ছেন খলিফা আল মামুন, আর তৃতীয় মানুষ হচ্ছেন একজন আশ্রয়দাতা ব্যক্তি। বুঝতে পারছেন? তাহলে নামগুলো আমরা মনে রাখি, আলী ইবনে আব্বাস। এইরকম কইরেন না ভাই আবার আলী ইবনে মামুন, এটা হওয়ার চান্স আছে, খুবই চান্স আছে যে আলী ইবনে মামুন, এইটা কেউ কইরেন না ভাই প্লিজ, এইটা কেউ কইরেন না। নাম স্পেসিফিক্যালি মনে রাখেন, আলী ইবনে আব্বাস আর খলিফা আল মামুন। আলী ইবনে আব্বাস, খলিফা আল মামুন। ওকে, ডান। এইবারে তাদের সম্পর্কে একটু বিস্তারিত শুনে নেই যে আলী ইবনে আব্বাস আসলে কে, খলিফা আল মামুন আসলে কে। খলিফা আল মামুন, আমরা তো জানি খলিফা কে ছিলেন। খলিফা মানে পদবিটা কিসের? খলিফা হচ্ছে তিনি যিনি হচ্ছেন সমগ্র ইসলামিক সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের প্রধান ছিলেন, তাকে বলা হচ্ছে খলিফা বা শাসক। তো আমরা যেই সময়ের কথা শুনছি, সেই সময়ে খলিফা কে ছিলেন? আল মামুন ছিলেন। তিনি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তার পূর্ণ নাম, এইখানে যে একটা প্যারার একটা ব্যাপার আছে, আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। আল মামুনটুকু তো মনে থাকবে। আবদুল্লাহ, আবুল আব্বাস, তিনজনের নাম। আমি আবদুল্লাহ নামেও মানুষকে দেখছি পৃথিবীতে, মানে পৃথিবীতে বলতে আমাদের আশেপাশে দেখা যায়। আপনাদের মধ্যে কেউ থাকলে একটু কমেন্ট সেকশনে প্লিজ একটা কমেন্ট করে যান। আবদুল্লাহ, আবুল, আব্বাস, 3টা নামেরই মানুষ পাওয়া যায়। তাহলে আবুল আব্বাস আবদুল্লাহ, আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন, আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। ঠিক আছে, আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন, অনেকবার বললাম। ওকে, তিনি 786 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা হচ্ছে তার জন্মসাল এবং মৃত্যুসাল। তিনি ছিলেন সপ্তম, কততম আব্বাসীয় খলিফা? সপ্তম আব্বাসীয় খলিফা। কততম? সপ্তম আব্বাসীয় খলিফা। খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র। তার পিতার নাম কি? হারুনুর রশিদ। এই লাইনটা থেকে 2টা প্রশ্ন হইতে পারে। খলিফা আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন, তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে হারুনুর রশিদ। তার পিতার নাম হচ্ছে হারুনুর রশিদ। তার কততম পুত্র? দ্বিতীয় পুত্র। কততম খলিফা? সপ্তম আব্বাসীয় খলিফা। বুঝতে পারছি? কততম পুত্র? দ্বিতীয় পুত্র। কততম খলিফা? সপ্তম খলিফা। 2টা জিনিস যেন গুলায় না ফেলি। কততম খলিফা, কেউ আবার দ্বিতীয় অ্যান্সার করে আসেন না,
প্লিজ। ওকে, আমরা পুরা জিনিসটা আরেকবার একটু পড়ি, যে খলিফা আল মামুন, তার পুরা নাম হচ্ছে আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন, কততম খলিফা? সপ্তম আব্বাসীয় খলিফা। পিতার নাম কি? খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদের কততম পুত্র? দ্বিতীয় পুত্র। তার কিছু ক্যারেক্টারের কথা এখানে বলা হচ্ছে। ক্যারেক্টার মানে চারিত্রিক গুণাবলী। প্রথমটা দেখেন, ন্যায় বিচারক। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন মানুষ ছিলেন। তিনি সবসময় ন্যায় করতেন, কারোর সাথে কখনো অন্যায়, জোর জুলুম এই বিষয়গুলো করতেন না। এবং উন্নত চিত্ত, মানে তার চিন্তা চেতনা অত্যন্ত উচ্চ মানের ছিল, উন্নত ছিল। গুণী মানুষের গুণ দেখে তিনি তার কঠোর সিদ্ধান্ত পরিবর্তন করার মহত্ব দেখিয়েছে। আমি যদি আগের স্লাইডটা একটু যাই, মহানুভবতা, আমি কি বলছিলাম? যে খলিফা আল মামুনের মধ্যে মহানুভবতা প্রকাশ পেয়েছে। তাহলে কেন মহানুভবতা প্রকাশ পেয়েছে? গুণী মানুষের গুণ দেখে তিনি তার কঠোর সিদ্ধান্ত পরিবর্তন করার মহত্ব দেখিয়েছেন। এখন কঠোর সিদ্ধান্ত কি সিদ্ধান্ত ছিল? গল্পটা আমার মুখ থেকে একবার শুনেন, তারপরে আমরা মেইন গল্পে চলে যাব। মেইন গল্প পড়বো, যেহেতু তোমাদেরকে বলছি যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, কিভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হয় সেটাও শিখবো ক্লাসটা থেকে। তার আগে এখন একটু আসেন গল্প করি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে একজন, ওই যে আশ্রয়দাতা, আশ্রয়দাতা, এই আশ্রয়দাতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আশ্রয়দাতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? এখন এটা প্রশ্ন চলে আসতে পারে। বা আশ্রয়দাতা ব্যক্তিটাই কে? আশ্রয়দাতা হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য চরিত্র, যার জন্মস্থান হচ্ছে দামেস্কে। খলিফা আল মামুন কোন শহরে ছিলেন? বাগদাদে ছিলেন। কোন শহরে? বাগদাদ। বাগদাদ নগরীতে, ইরাকের বর্তমান রাজধানী নাকি? ইরাকের রাজধানী তো, একটু কনফিউজ করি আপনাদেরকে। আমাকে একটু বলেন, কমেন্ট সেকশনে লিখে জানান যে বাগদাদ ইরান, ইরানের রাজধানী নাকি ইরাকের রাজধানী? যাদের ইরান ইরাক দুইটা টাইপ করতে একটু কষ্ট না হয়, আমি ক খ দিয়ে দিচ্ছি, ক আর খ। ঠিক আছে, এটা একটু লেখেন। ওকে, সো বাগদাদ নগরীতে কে ছিলেন? খলিফা আল মামুন, তিনি সেখানকার শাসক ছিলেন। আর এই ব্যক্তির পরিচয় হচ্ছে, এই ব্যক্তির হচ্ছে জন্মস্থান দামেস্ক। দামেস্ক হচ্ছে বর্তমান যেটাকে আমরা সিরিয়া বলি, সেই সিরিয়ার রাজধানী। সিরিয়ার রাজধানী দামেস্ক। এটাকে আবার ইংরেজিতে কি বলা হয়? ডেমাস্কাস। আচ্ছা, বড় হাতের ডি দিয়ে লিখি, ডেমাস্কাস বা দামেস্ক। বুঝতে পারছি? ওকে, সো এই ব্যক্তি সিরিয়ার দামেস্কের একজন মানুষ। এই ব্যক্তি একটা ভালো কাজ করছে, ভালো কাজ করছে অনেক দিন আগে। কার সাথে ভালো কাজ করছে? আলী ইবনে আব্বাস এখন চলে আসতেছে। আলী ইবনে আব্বাস গল্পের কেন্দ্রীয় চরিত্র, চরম কৃতজ্ঞ একজন মানুষ। তিনি বাগদাদের খলিফা আল মামুনের প্রিয় পাত্র ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে হলেও তিনি তার পূর্বের উপকারী ঋণ শোধ করতে চান। তাহলে এখানে পূর্বের উপকারী ঋণ যে শোধ করতে চান, এই পূর্বের উপকারী হচ্ছে এই আশ্রয়দাতা ব্যক্তি। এখন গল্পটা চলে আসি। একদিন বিপদে পড়ছিল আলী ইবনে আব্বাস, বিপদে পড়ছিল। তিনি যখন সিরিয়ায় চলে যায়, দামেস্কে চলে যায়, তখন তিনি একটা বিপদে পড়ে এবং দেখা যায় যে সেখানকার শাসক, সিরিয়ার শাসক পতন হয় এবং পতনের পরবর্তীতে দেখা যায় যে অন্য একজন চলে আসে। তো ওই যে রাইভাল যারা আছে তারা কি করে? তারা হচ্ছে দেখা যায় যে ওই যে যেই শাসকের অনুগত যারা ছিলেন, আলী ইবনে আব্বাস তাদের মধ্যে একজন ছিলেন। তো আলী ইবনে আব্বাসকে ওই দলের মনে করে, এগেইনস্টে মনে করে তাকেও কি করতে চলে আসে? হত্যা করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়। দেখা যায় তার সেখানে প্রাণ ভয় থাকে। তো সে এই সময় এই আশ্রয়দাতার কাছে আসে। আশ্রয়দাতা তাকে রক্ষা করেন, তার দেখভাল করে, তাকে খাবার দেয়। ইভেন 1 মাস তাকে নিজের বাড়িতে লুকায় রাখার পরে তাকে পরবর্তীতে বাগদাদে, মানে যেখানে খলিফা আল মামুন যেখানে আছে, সেই বাগদাদে তাকে ফিরে আসতে সহায়তা করে এই আশ্রয়দাতা ব্যক্তি। পরবর্তীতে দেখা যায় এই আশ্রয়দাতা ব্যক্তিটাই একটা বিপদে পড়ে। তাকে কিছু ঈর্ষাপরায়ণ মানুষ, তাকে কিছু ঈর্ষাপরায়ণ কিছু ব্যক্তি, ঈর্ষাপরায়ণ কিছু মানুষ আছে, ঈর্ষাপরায়ণ কিছু মানুষ তার বিরুদ্ধে এমন একটা অভিযোগ করে যেটা সে করে নাই। তো পরবর্তী অভিযোগটা যখন খলিফা আল মামুনের কাছে আসে, খলিফা আল মামুন তাকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু আসলে এখন এখানে একটা দেখার বিষয় যে আশ্রয়দাতা ইনি কি আসলেই ভালো নাকি আসলেই খারাপ? আসলে তিনি ভালো মানুষ। ঈর্ষাপরায়ণ মানুষটা তার বিরুদ্ধে ভুল কিছু রাজার কানে দিছে
যার কারণে রাজা বলতেছে, খলিফার কানে দিচ্ছে, যার কারণে খলিফা কঠোর একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো যখন আলী ইবনে আব্বাস খলিফা আল মামুনকে সেই সত্যরূপটা, আশ্রয়দাতার সত্যরূপটা, যে আমার সাথে একদিন এইরকম ঘটনা হয়েছিল, আমি তার কাছ থেকে এইরকম উপকার পেয়েছিলাম, সত্য কথা যখন খলিফাকে বলে দেয়, খলিফা তার কঠোর সিদ্ধান্তকে পরিবর্তন করার মহত্ব দেখায় এবং লোকটাকে ছেড়ে দেয়। এইটাই হচ্ছে পুরা গল্প। পুরা গল্পের সামারিটা আমার কাছ থেকে শুনলেন। এখন আমরা চলে যাব গল্পের মধ্যে। গল্পের মধ্যে আমি অনেকবার থামবো, কারণ গল্পটা পড়তে পড়তে দেখবেন আমরা নতুন একটা শব্দ পাচ্ছি। যখনই নতুন একটা শব্দ পাচ্ছি আমাদেরকে একটু থামতে হচ্ছে। একবার থামেন আমার সাথে, যাতে ফিউচারে যখন গল্পটা পড়বেন আর আপনাদের থামতে না হয়। ওকে, তো চলো আমরা গল্পে চলে যাই। আচ্ছা, গল্পের আগে এখানে আমরা সারসংক্ষেপ পাচ্ছি। সো আমরা সবাই একটু খেয়াল করি, আমরা সারসংক্ষেপ কি পাচ্ছি এখানে। শুরুতেই প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। এটা মূলত আমাদের আমাদের গল্পের যে মূল ভাবটা আমাদের টেক্সট বুকে রয়েছে সেইটাই আমরা এখানে পাবো। এই জায়গা থেকেও কিন্তু আমাদের এমসিকিউ কোয়েশ্চেন হয়, যেমন কোন বই থেকে নেওয়া হয়েছে, প্রত্যুপকার রচনাটি কোন বই থেকে নেওয়া হয়েছে, আখ্যান মঞ্জুরি বইটা থেকে নেওয়া হয়েছে, আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। সংকলন করা মানে কালেক্ট করা, ব্যাপারটা বুঝতে পারছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 সালে। প্রত্যুপকার আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী, মানে উপকারীর রিটার্ন উপকার করার কাহিনী। খলিফা মামুনের সময় দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন, আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। আলী ইবনে আব্বাসের কাছে একদিন এক বন্দীকে রাখা হয়, যার পরদিন প্রাণদণ্ড হওয়ার কথা। কথাবার্তার এক পর্যায়ে আলী জানতে পারেন এই বন্দীটি বহু বছর আগে দামেস্কে তার প্রাণ বাঁচিয়েছিলেন এবং 1 মাস আশ্রয় দিয়েছিলেন। আলী ইবনে আব্বাস তারপর কি করে, আরে কৃতজ্ঞতা বশত তিনি অনেক আবেগে বিহ্বল হয়ে যান, যে আরে এ তো আমাকে বাঁচাইছিল, আমি সারাটা জীবন বেঁচেছিলাম শুধুমাত্র তার একবার উপকার করার জন্য, কৃতজ্ঞতা বোধটাকে প্রকাশ করার জন্য। তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে চান। সে তখন ওই আশ্রয়দাতা ব্যক্তিকে, আলী ইবনে আব্বাস আশ্রয়দাতা ব্যক্তিকে কি করে, পালায়ে যাওয়ার সুযোগ দেয়, যে আপনি পালায়ে যান। এতে যদি খলিফা আমার উপর রাগও করে, আমাকে যদি কোনো শাস্তি দেয়, সেটাও মেনে নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু সেই মহৎ ব্যক্তি মানে আশ্রয়দাতা নিজের জন্য আলীকে বিপদে ফেলতে রাজি হয় না। না, যার প্রাণটা আমি কিছুদিন আগে নিজেই বাঁচাইছি, আমার জন্য পরবর্তীতে তার প্রাণ যদি আবার যায় এখন, তাহলে কিন্তু সেটা আমার জন্য ভালো ব্যাপার হবে না। সেই কথাগুলো আলী ইবনে আব্বাসকে বুঝায় বলে। শেষ পর্যন্ত আলীর মাধ্যমে খলিফা মামুন এই দুইজনের বীরত্ব এবং কৃতজ্ঞতার কাহিনী শুনে মুগ্ধ হন এবং বন্দীকে ক্ষমা করে দিয়ে তাকে পুরস্কৃত করে বিদায় দেন। মৃত্যুদণ্ডের বদলে তাকে পুরস্কার দেন। এটাই হচ্ছে পুরা গল্পের সারসংক্ষেপ। ওকে, আখ্যান মঞ্জুরি এটা মনে রাখবা। আখ্যান মঞ্জুরির কোন ভাগ থেকে? দ্বিতীয় ভাগ থেকে। প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে এই দ্বিতীয় ভাগ থেকে আখ্যান মঞ্জুরি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা লেখাই আছে, এই যে আখ্যান মঞ্জুরি। ওকে, তো গল্পে চলে যাচ্ছি সবাই। গল্পের আগে শিখন ফলটা দেখো, কৃতজ্ঞতা, নিঃস্বার্থ সেবা, সত্যের জয়, রূপশ্রেণীকে ইতিহাস আশ্রিত গল্প। অর্থাৎ এইটা ঠিক কোন ধরনের গল্প? ইতিহাস আশ্রিত গল্প। এইটা একটু দেখার বিষয় যে ভাইয়া ইতিহাস আশ্রিত গল্প আবার কি? ইতিহাসের ওপর ভিত্তি করে যে গল্পগুলো লেখা হয় সেগুলো হচ্ছে ইতিহাস আশ্রিত গল্প। যেমন আখ্যান মঞ্জুরি, এইটার মধ্যে আপনি যতগুলা গল্প দেখবেন সবগুলা গল্পই ইতিহাসের কিছু কিছু মানুষকে নিয়ে, অর্থাৎ অতীতে, মানে রিয়েল লাইফে। এটা কিন্তু কোনো ফিকশন না, বুঝতে পারছেন? এটা ফিকশন না, এটা ইতিহাস। তো অতীতে রিয়েল লাইফে যারা খুব মহৎ কিছু কাজ করে গেছেন তাদের গল্পগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যান মঞ্জুরিতে বলেছেন বা লিখেছেন। ওকে, এটা হচ্ছে সাধু ভাষায় রচিত। আমরা সবাই তো জানি সাধু ভাষা কোনটা, চলিত ভাষা কোনটা, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য জানি। এনিওয়ে, এরপরে আমরা শব্দার্থগুলা পড়ি, টেক্সট বুকের শব্দার্থগুলো আগে পড়ি, তাইলে অনেকখানি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যুপকার মানে উপকারীর উপকার করা। অভিরুচি মানে হচ্ছে ইচ্ছা। সমভিব্যাহারে মানে সঙ্গে বা সাহচর্যে। যারা আমার সাথে একদম নতুন এই চ্যাপ্টারটা শুরু করতেছো
তাদের শুরুতে একবার দেখে ওয়ার্ড মিনিংগুলো মনে থাকবে না। সে গল্পের মধ্যে আপনি যখন দেখবেন যে ওয়ার্ডের কনটেক্সচুয়াল মিনিং ওইটা বুঝতে পারবেন যে কিভাবে আসলে ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে, তখন আশা করি মনে থাকবে। নিষ্কৃতি, মুক্তি, কঠিন কঠিন শব্দ দেখে ভয় পাবা না। কোপানল, কোপ এবং অনল। কোপ মানে হচ্ছে রাগ, অনল মানে হচ্ছে আগুন, তাহলে রাগের আগুন। বুঝতে পারছেন? রাগের আগুন। কোপ এবং অনল মিলে কোপানল, ক্রোধ বা রাগের আগুন। এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। প্রতীতি মানে হচ্ছে বিশ্বাস বা ধারণা। পরিচ্ছদ মানে হচ্ছে পোশাক। ওকে, প্রীতি প্রফুল্ল লোচনে, এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে প্রীতি, একটা হচ্ছে প্রফুল্ল, আর একটা হচ্ছে লোচনে। প্রীতি মানে কি? প্রীতি মানে হচ্ছে প্রেম, বন্ধুত্ব কারো সাথে। প্রফুল্ল মানে কি? অনেক বেশি আনন্দিত, আজকে আমার মনটা খুব প্রফুল্ল, মানে হচ্ছে আজকে আমার মনটা খুবই আনন্দিত। আর লোচন, এটার মানে হচ্ছে চোখ। বুঝতে পারছেন? আই, চোখ। ওকে, সো প্রীতি প্রফুল্ল লোচনে এটার মানে হচ্ছে অনেকদিন পরে আপনি যখন আপনার বন্ধুর সাথে দেখা হবে, পুরনো দিনের বন্ধু, তখন আপনার চোখে যেরকম চোখে মুখে আনন্দ বলে না, চোখে মুখে একটা আনন্দ দেখতে পাচ্ছি, সেইটার কথা বলা হচ্ছে, যে বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত অর্থে ব্যবহার করা হয়েছে, বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে। আর লোচন শব্দটার মানে হচ্ছে চোখ। মৌনাবলম্বন, মৌন এবং অবলম্বন এই দুইটা শব্দ মিলে হয়েছে মৌনাবলম্বন। মৌন মানে হচ্ছে চুপ থাকা, নীরব থাকা, নীরবতা পালন করা। ক্লাসে মৌন থাকতে হয়, বুঝতে পারছেন? ক্লাসে কি করতে হয়? মৌন থাকতে হয়। যেহেতু অনলাইন ক্লাস, কমেন্ট সেকশনে মৌন থাকবেন, কমেন্ট সেকশনে কথা বলবেন না। ওকে, সো মৌন অবলম্বন। অব্যাহতি, আচ্ছা কমেন্ট সেকশনে অবশ্যই কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, কিন্তু নিজেদের মধ্যে কথা বলবেন না, ঠিক আছে? ওকে, গল্পগুজব করবেন না। অব্যাহতি মানে হচ্ছে মুক্তি বা ছাড়া পাওয়া। বুঝতে পারছো? মুক্তি বা ছাড়া পাওয়া। অবধারিত মানে নিশ্চিত। প্রত্যাগমন মানে ফিরে আসা। শব্দটি দুটি শব্দ মিলে গঠিত, এই যে প্রতি আর আগমন। আগমন মানে কি? আসা। তাইলে প্রতি মানে কি? আমরা কি বলছিলাম? যে ফিরে, তাইলে ফিরে আসা, প্রত্যাগমন। ক্লিয়ার? রোষারক্ত নয়নে, আচ্ছা আমাকে একটু বলো সবাই, যে আরক্ত এটা দিয়ে তোমরা কি বোঝো? আরক্ত, রক্তের কালার কি? রক্তের কালারটা হচ্ছে লাল। আরক্ত মানে হচ্ছে ঈষৎ লাল বা হালকা লাল যে রং, সেটা। রোষারক্ত মানে হচ্ছে, রোষ মানে হচ্ছে রাগ। রোষ মানে কি? রাগ। রাগ মানে কি? ক্রোধ। সিমিলার শব্দ, সমর্থক শব্দ। তাহলে রোষারক্ত মানে হচ্ছে রেগে গেলে চোখ লাল হয়ে যায়, আমরা দেখতে পারি। তো রোষারক্ত নয়নে মানে হচ্ছে ক্রোধে লাল হয়ে গেছে চোখ, এরকম বোঝানো হচ্ছে। অবলোকন মাত্র মানে হচ্ছে অবলোকন করা মানে দেখা। অবলোকন করা এটার মানে হচ্ছে দেখা, মনে রাখেন। ওকে, পরে আমরা চলে যাচ্ছি সম্ভাষণ। আপনারা যখন চিঠি লিখেছেন, প্রিয় ছোট ভাই, শ্রদ্ধেয় মা, তারপরে মহাশয়, এই শব্দগুলো লেখেন। এই শব্দগুলো দিয়ে অ্যাকচুয়ালি আপনারা কি করেন? সম্ভাষণ করেন, মানে সম্বোধন করেন, ডাকেন কাউকে। ওকে, উৎকট এটার মানে হচ্ছে অত্যন্ত প্রবল, তীব্র। অবরুদ্ধ মানে হচ্ছে বন্দি। নিরীক্ষণ, আপনারা অনেক সময় বলেন না যে কারো কোনো রোগ হইলে ডাক্তার কি করে? পরীক্ষা নিরীক্ষা করে দেখে। তাইলে নিরীক্ষা মানে খুব বেশি মনোযোগ দিয়ে দেখা, গভীর মনোযোগ দিয়ে দেখা। খলিফা শব্দটার মানে হচ্ছে প্রতিনিধি। হযরত মুহাম্মদ এর পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে খলিফা বলা হয়। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক এবং ধর্মীয় নেতাও ছিলেন। ডেমাস্কাস, আমরা তো সবাই বলছি, এটা অলরেডি বলে ফেলছি, দামেস্ক এশিয়ার একটি প্রাচীন শহর। তাহলে দামেস্ক শহরটা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে। হযরত ইব্রাহিমের যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্ক সিরিয়ার রাজধানী। বাগদাদ, বাগদাদ হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী। উত্তরটার পাইছেন? প্রশ্নের উত্তর কে কে ভুল করছেন? আচ্ছা, খলিফা হারুনুর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। তাহলে কার সময় বাগদাদ শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়? খলিফা হারুনুর রশিদের সময়। অর্থাৎ যেই খলিফার মহত্ব নিয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু সেই খলিফার সময় না, তার বাবার সময়, হারুনুর রশিদের সময়। হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র হচ্ছে খলিফা আল মামুন। তো খলিফা হারুনুর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। এইটা কোথায় অবস্থিত? বাগদাদ
টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফোরাত বা ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। আচ্ছা, একটা ম্যাপ আঁকায় দিই আমি। ম্যাপটা আঁকায় দিলে ইরাকের অবস্থান আপনার মনে থাকবে না। ইরাকের আঁকতেছি না, আমি জাস্ট দুইটা নদী দেখাবো। একটা হচ্ছে মনে করেন এই যে ইউফ্রেটিস, এটা হচ্ছে ইউফ্রেটিস নদী, আর একটা হচ্ছে মনে করেন যে এইখানেই জাস্ট হচ্ছে এটা হচ্ছে টাইগ্রিস। ঠিক আছে, টাইগ্রিস। সবসময় মনে রাখবেন এই পুরাটা হচ্ছে বাগদাদ, এই পুরাটা হচ্ছে বাগদাদ। তাইলে দেখেন, সরি এই নদী তো থাকবে না, নদীর থেকে 25 মাইল উত্তরে। ওকে, এইখানে এইটুকু বাগদাদ, এইখানে হচ্ছে ফোরাত নদী। তাইলে ফোরাত নদী থেকে 25 মাইল উত্তরে, 25 মাইল উত্তরে, ফোরাত নদী থেকে 25 মাইল উত্তরে বাগদাদ শহর, আর টাইগ্রিস নদীর উভয় তীরে। আমার সাথে সাথে একটু বলেন, এই যে বাগদাদ, বাগদাদ কোথায়? টাইগ্রিস নদীর উভয় তীরে, আর ইউফ্রেটিস বা ফোরাত নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। অবস্থানটা মনে থাকবে, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে, এমসিকিউ চলে আসতে পারে। আব্বাসীয় খলিফা মনসুর, আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটা প্রতিষ্ঠা করেন। এই বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতাকে খলিফা মনসুর। ওকে, আচ্ছা, মূল পাঠ, মূল পাঠে চলেই আসলাম। অবশেষে অনেকক্ষণ ধরে বলতেছি গল্প পড়বো গল্প পড়বো গল্প পড়বো, গল্প শেষমেশ চলে আসছি। এইটাই হচ্ছে আসল মজা, এই গল্পটা। তো চলো গল্পটার দিকে আমরা চলে যাই। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন, সাধু ভাষায় রচিত, সবকিছু সাধু ভাষায়, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহাকে সম্মুখে নীত হইলেন। আচ্ছা, কয়েকটা ব্যাপার দেখি। আলী ইবনে আব্বাসের পরিচয় আমরা পাইছি, মামুন নামক খলিফার পরিচয় আমরা পাইছি। আলী ইবনে আব্বাস মামুনের প্রিয় পাত্র, এইটাও আমরা জানি। ফার্স্ট লাইনে কোনো প্রশ্ন আমাদের জন্য আর নাই। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি। অর্থাৎ কে বলতেছে? আলী ইবনে আব্বাসের বয়ানে বলা হচ্ছে যে আমি একদিন খলিফার নিকট বসে আছি। তিনি একজন খলিফার কাছে বসে আছেন, এমন সময় হস্তপদবদ্ধ। হস্তপদবদ্ধ মানে হচ্ছে, হস্ত মানে কি? হাত, পদ মানে হচ্ছে কি? পা, আর বদ্ধ মানে কি? বাধা। তার মানে হাত পা বাধা। আসামিকে যেরকম করে ধরে নিয়ে আসা হয় সেই রকম করে ধরে নিয়ে আসা। হস্তপদবদ্ধ এক ব্যক্তি তার সম্মুখে নীত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। আজ্ঞা মানে হচ্ছে আদেশ করা, আজ্ঞা মানে হচ্ছে আদেশ। লিখে রাখো, আমি সবগুলা হয়তো বোর্ডে লিখছি না মিনিংগুলা, বাট তোমার খাতায় একটু লিখে রাখো, যাতে কোনো ওয়ার্ডের জন্য আর কখনোই আটকে যাইতে না হয় গল্পটা যখন পড়ছো। কারণ দেখবা, যদি আটকে যাইতে হয় তাহলে তুমি গল্পটা ঠিকমতো বুঝতে পারবা না। ঠিকমতো না বুঝলে খ নাম্বার প্রশ্ন উদ্ভাবনমূলক, গ নাম্বার প্রশ্ন প্রয়োগমূলক, ঘ নাম্বার প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক, এইগুলো অ্যান্সার করতে তোমার একটু অসুবিধা হবে। কারণ ওইগুলোতে গল্পের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন আসবে। এই অংশের সাথে উদ্দীপকের তুলনা করতে বলবে, ওই অংশের সাথে উদ্দীপকের তুলনা করতে বলবে। ওকে, সো ঠিক আছে, আমরা সবাই আরেকবার একটু গল্পের দিকে মনোযোগ দেই। কি আজ্ঞা করছেন? তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। আলয় মানে হচ্ছে বাড়ি, তার মানে আলী ইবনে আব্বাসের বাড়িতে নিয়ে গিয়ে রুদ্ধ করে রাখার কথা বলা হচ্ছে, মানে আটকে রাখার কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। কয়েকটা শব্দ আমরা একটু দেখি। তদীয় ভাব দর্শনে মানে তার ভাব দেখে, স্পষ্ট প্রতীত হইল মানে স্পষ্ট বোঝা গেল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন, মানে অনেক বেশি রেগে গেছেন। এই যে দেখা যাচ্ছে হস্তপদবদ্ধ, হাত পা বেঁধে যে মানুষটাকে নিয়ে আসা হয়েছে, ওই ব্যক্তিটা, এই খলিফা প্রচন্ড রেগে গেছেন তার প্রতি। ওকে, আমি তাহাকে আপন আলয়ে আনিয়া, মানে নিজের ঘরে নিয়ে আসছে, অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, আটকে রাখছে। কারণ যদি তিনি পলাইয়া যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। খলিফার কোপে মানে খলিফার রাগে পতিত হইতে হইবে, এবং পানিশমেন্টটা কে খাবে তখন? আলী ইবনে আব্বাস খাবে, যেহেতু খলিফার দেওয়া একটা কাজ সে করতে পারে নাই। কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনার নিবাস কোথায়? আপনার বাড়ি কই? বাড়িতে যখন সে তাকে নিয়ে গেছে, আটকায় রাখছে, তখন তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার বাড়ি কই? তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে, অর্থাৎ
স্পেসিফিক্যালি বলতেছে ডেমাস্কাসের কোন জায়গায়, বৃহৎ মসজিদ যে জায়গায় আছে তথায় আমার বাস। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। কারণ সে তো মনে করতে পারছে যে সে ওইখানেই ছিল একটা সময়। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, নিমিত্ত মানে হচ্ছে জন্যে, নিমিত্ত মানে হচ্ছে জন্যে, অর্থাৎ কিসের জন্য, জানার জন্য ইচ্ছা প্রকাশ করলেন যে কিভাবে আপনি ওই জায়গা চেনেন। আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমভি বেহারে ছিলাম, মানে তার সাথে ছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। বুঝতে পারছো? ওই যে বলছিলাম যে ওই শাসক যখন পরাজিত হয়, তার যখন পতন ঘটে, সে কি করছে, এই যে মামুনের যারা মানুষজন তাদেরকে কি করছে, অ্যাটাক করছে। সেই যে তাকে অ্যাটাক করছে। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম, মানে প্রবেশ করলো, ঢুকলো, এবং গৃহস্বামী মানে ওই বাড়ির যে মালিক, গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে, মানে খুব কাতর বচনে, মানে খুবই বিপদে পড়ছে এরকম একটা অবস্থায় প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে মানে ওই বাড়িতেই 1 মাসকাল নির্ভয়ে এবং নিরাপদে অবস্থিতি করিলাম। কত মাসকাল? 1 মাস। সময়টা জানা ইম্পর্টেন্ট। নির্ভয় এবং নিরাপদে অবস্থিতি করিলাম মানে অবস্থান করলাম, সেখানেই থাকলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশের প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। যেহেতু সবাই যাচ্ছে, সবাই যাওয়ার সময় তাকে ধরার স্কোপ অনেক কম থাকবে। আপনি যদি এই জনস্রোতের মধ্যে নিজেকে লুকিয়ে একবার জনস্রোতের সাথেই নিজেকে নিয়ে যেতে পারেন বাগদাদ শহরে, তাহলে কিন্তু আপনার সেই বিপদের ঝুঁকি আর থাকবে না। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করিয়াছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। তিনি শুধুমাত্র আমাকে এই যে সেফলি আমাকে বেঁচে থাকার জন্য বা বেঁচে আমার বাড়ি ফেরার পথটাই তিনি শুধুমাত্র দেন নাই, তিনি আমার জন্য বিশাল অনেক ব্যবস্থা করে রাখছে। কি কি ব্যবস্থা করে রাখছে? একটা উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, আরেকটি অশ্বের পৃষ্ঠে মানে পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, মানে একটা ঘোড়া, ঘোড়ার পিঠে আবার খাদ্য সামগ্রী সহ, এবং আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত মানে পরিচর্যা করার জন্য একটা ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। তার মানে দেখো কি কি দিছে, একটা ঘোড়া, ঘোড়ার পিঠে অনেক ধরনের খাবার দাবার এবং একটা ভৃত্য দিছে পথের মধ্যে তার পরিচর্যা করবার জন্য। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার করে, সেটা হচ্ছে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি, এই যে স্বর্ণমুদ্রার একটা থলি পর্যন্ত দেয়। এই ছবিটা মনে রাখো, তাইলে সবকিছু তোমার মনে থাকবে। যদি পরীক্ষায় প্রশ্নে এরকম কখন লিখতে হয় যে কি কি দিচ্ছে, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা উদ্দীপক আছে, উদ্দীপকে কোনো একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়ে অন্য একজন মানুষের কাছে গেছে প্রাণ বাঁচানোর জন্য, সে তাকে ইদার তার জীবনটা রক্ষা করতে সহায়তা করছে অথবা তাকে করে নাই, এরকম কোনো একটা সিনারিও দেওয়া থাকবে। তো ওইটার সাথে তোমার গল্পের তুলনা করতে হবে। তো ওই সময় তোমার লিখতে হবে যে আশ্রয়দাতা ব্যক্তি আসলে ঠিক কোন কোন ভাবে তাকে সহায়তা করেছে, এই ব্যক্তি কোন কোন ভাবে এই আলী ইবনে আব্বাসকে সহায়তা করছে। প্রথম ব্যাপারটা হচ্ছে স্বর্ণমুদ্রা দিছে, একটা অশ্ব সুসজ্জিত করিয়া রেখেছে, তার পিঠে আবার খাবার দাবার, যদিও এরকম ব্যাগ না, আমরা যেই সময়ের কথা বলছি এরকম ব্যাগ তখন ছিল না। আর এই যে এখানে একটা ভৃত্যের চেহারা আমরা দেখতে পাচ্ছি, এই যে জাস্ট এই জায়গায় একটা ভৃত্য ছিল তার পরিচর্যা করবার জন্য। আচ্ছা, আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন, তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। এই যে বাগদাদে অনেক মানুষ দেখতে পাচ্ছি, পিছিয়ে আমরা একটা ক্রাউড দেখতে পাচ্ছি ছোটখাটো, ওই ক্রাউডের মানুষজন আসলে বাগদাদে যাচ্ছে।
তো তার মধ্যে আত্মীয়দের সঙ্গে দেখা করায়, আলাপ করায় দিছে। বুঝতে পারছো? আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়, যেখানে এইরকম একজন দয়াবান মানুষকে পেয়েছিলাম, যিনি আমার এত বড় বিপদে আমাকে সহায়তা করেছিলেন। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। অর্থাৎ সে শুধুমাত্র এই একটা জিনিসের জন্য অপেক্ষা করে, যে তার কৃতজ্ঞতা প্রদর্শন করতে পারে যাতে। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল। তাহার এই কথা শুনিয়া, এই যে দেখতে পাচ্ছ যে ব্যক্তিকে হাত পা বেঁধে রাখা হয়েছে, এই ব্যক্তি তখন ওই কথা বলে, এবং যখন এটা জানতে পারে এই আলী ইবনে আব্বাস, তখন সে কিয়দক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনতে পারছে, যেহেতু অনেক বছর পরে দেখছে, শুরুর দিকে তাকে চিনতে পারেন নাই, এবং আহ্লাদে পুলকিত হইয়া, মানে অত্যন্ত আনন্দিত হয়ে, পুলকিত মানে আনন্দিত, অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। তাহার হস্ত এবং পদ হইতে লোহার শৃঙ্খল এই যে খুলে দিচ্ছে, এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনার সাথে এই কাজ কে করলো, আপনার চরিত্র সম্পর্কে তো আমি জানি, আপনি কি মহানুভব, কি মহৎ, তাই না? ওকে, তখন তিনি বলিলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। বুঝতে পারছো? কিসের জন্য? ঈর্ষাবশত। তজ্জন্য মানে সেই জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ এবং এখানে আনিত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিকের সহিত দেখা করিতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। একটু আমরা ছবিতে চলে যাই। এই ব্যক্তি কিন্তু এখন তার প্রাণ বাঁচানোর জন্য ওয়েট করতেছে না, তিনি চিন্তা করতেছে তার ফ্যামিলির কথা। এইটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলেই তিনি কতটুকু মহানুভব। তো ইনি একবার এই আলী ইবনে আব্বাসকে রিকোয়েস্ট করে যে আপনি যদি জাস্ট, আমি এখানে চলে এসেছি, আমার পরিবার এইটাও জানে না, আমি যদি এখানে মৃত্যুদণ্ড পেয়ে মরেও যাই তাও আমার পরিবার কিন্তু জানতে পারবে না। সো আপনি জাস্ট এই কাজটুকু করেন যে আমার ফ্যামিলিকে জাস্ট এই মেসেজটা জানানোর একটু চেষ্টা করেন, যাতে তারা জানতে পারে যে আমি এই জায়গায় আছি, তাহলে তারা বেশি দুশ্চিন্তা করবে। তাহারই প্রার্থনা শুনিয়ে আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ মানে হচ্ছে পথে চলবার জন্য যে টাকা লাগে। বুঝতে পারছো? পাথেয় মানে হচ্ছে পথে চলবার জন্য যে টাকা পয়সা লাগে। পথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ মানে স্নেহের পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে, অনেক রেগে যাবে খলিফা, তাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। অনেক সময় আপনার বলেন না যে তাতে আমার বিন্দু মাত্র কিছু আসা যায় না। এই বিন্দু মাত্র, অনুপরমাণু তো আপনারা চেনেন যারা কেমিস্ট্রি পড়ছেন, মানে খুব সামান্য পরিমাণ, আমার সামান্য দুঃখও থাকবে না, অনুমাত্র দুঃখিত হইব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন, যাতে খলিফার আমার প্রতি রাগটা আছে সেই রাগটা কমে যায়। নিজের বিপদ ডেকে আনবেন না। তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। খলিফার নিকট গেছে, তারপরে গিয়ে কি বলেছেন? তিনি জিজ্ঞাসা করিলেন, সেই লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতক মানে হচ্ছে যিনি মূলত ওই যে ফাঁসি যিনি কার্যকর করেন, ঘাতক, প্রস্তুত হইতে আদেশ দিলেন।
তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি, অর্থাৎ আপনার কাছে দৃশ্যমান করি। গোচর করা মানে দৃশ্যমান করা। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রেগে গেলেন যে তুমি আবার ওর ব্যাপারে কি বলতেছ, সে তো একজন অপরাধী। তিনি রোষারক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। খলিফা তখন রেগে গেছে যে তুমি যদি তাকে ছেড়ে দিয়ে থাকো, তোমার প্রাণ তাহলে যাবে, কারণ তুমি তখন অপরাধ করে ফেলছো একটা অপরাধীকে পালাইতে সহায়তা করে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার এবং তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি, কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হইব, আমি খুবই খুশি হব আপনি যদি জাস্ট আমার কথাটুকু শোনেন। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপে আশ্রয় দান এবং প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। যে আমি তাকে পালাইতে বলছিলাম, কিন্তু সে পালায় যায় নাই। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি এবং এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, মতি মানে মনের অবস্থা, তার উদ্দেশ্য, পরোপকারী, ন্যায়পরায়ণ এবং সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক, অমূলক মানে যেটা হচ্ছে ভিত্তিহীন, দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যে অভিরুচি হয় করুন। অভিরুচি মানে হচ্ছে ইচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি করেন। ওই যে আপনারা যেটা বলেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে, দেখেন যা ভালো মনে করেন। তো আলী ইবনে আব্বাস খলিফার কাছে গেছে, খলিফার কাছে গিয়ে তিনি সম্পূর্ণভাবে বলছে যে দেখেন আমি সবকিছু আপনাকে বললাম, এখন দেখেন যা ভালো মনে করেন। বুঝতে পারছেন? এনিওয়ে আমরা আবার গল্পে ব্যাক করি সিরিয়াসলি। খলিফা মহামতি এবং অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া মানে শুনে কিয়দক্ষণ মানে কিছুক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন, চুপচাপ থাকলেন। অনন্তর তারপরে প্রসন্ন বদনে খুশি হয়ে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল এবং ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত মানে আনন্দিত হয়েছি। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, মুক্তি পাইলেন প্রাণদণ্ড থেকে। বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে মানে বিলম্ব না করে, কোনো দেরি না করে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইস। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর মানে অতি সত্বর খুব তাড়াতাড়ি গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র, দেখা মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া অত্যন্ত ভালোভাবে তাকে সম্ভাষণ করে, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, আমি আগে জানতাম না তুমি আসলে এরকম মানুষ। দুষ্টমতি দুরাচার দিকের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এখানে দুষ্টমতি দুরাচার দিগ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে। দুষ্টমতি দুরাচার বলতে ঈর্ষাপরায়ণ ব্যক্তি, যারা অমূলকভাবে দোষারোপ করেছে আশ্রয়দাতাকে। এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি, অনেক প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপনালয়ে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে পোশাক আশাক, সুসজ্জিত 10 অশ্ব, কয়টা অশ্ব? 10টা, 10 খচ্চর, 10 উষ্ট্র উট উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। শেষ গল্প, আমাদের শেষ। তার মানে তাকে শেষমেশ ছেড়ে দেয় এবং পরবর্তীতে দেখো কি হয়, খলিফার মধ্য দিয়ে, খলিফার এই কাজের মধ্য দিয়ে আমরা কি পাই? তার মহানুভবতা। আমরা আলী ইবনে আব্বাসের কৃতজ্ঞতা বোধ এবং আমরা কি পাই? আমরা ওই যে আশ্রয়দাতার মধ্যে একটা সব সময়ের মধ্যে নিজে বিপদে থেকেও অন্যের ভালো চাওয়া, পরোপকার করা, আমার জন্য যাতে তোমার প্রাণ না যায় এই কথাটা চিন্তা করা, এই জিনিসটা আমরা তার মধ্যে পাই। সো 3 জন মানুষ, 3টাই হচ্ছে গল্পের চরিত্র।
এটা হচ্ছে গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, এরকম প্রশ্ন যদি আসে তখন আমাদের অ্যান্সার করতে হবে গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কে, বলেন? আলী ইবনে আব্বাস। কারণ প্রত্যুপকার নামটার সাথে জড়িত আলী ইবনে আব্বাসই, কারণ সেই প্রতি উপকার করে, রিটার্ন উপকারটা করে। ওকে, এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু লাইন দেখি। গুরুত্বপূর্ণ কিছু লাইনের ব্যাখ্যা আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট খ নাম্বার প্রশ্নের জন্য এই গুরুত্বপূর্ণ লাইন। শুধুমাত্র আজকের ক্লাসে না, যতগুলা ক্লাস আমি আপনাদেরকে নিব সবগুলা ক্লাসেই খ নাম্বারের জন্য এই গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা যে অংশটা থাকবে সেই অংশটা। ওকে, সবগুলো লাইন আমরা অলরেডি গল্প যখন পড়ছি, অনেক টাইম নিয়ে আমরা গল্পটা পড়ছি, ছোট একটা গল্প ছিল যদিও, সো মোটামুটি সব লাইনের ব্যাখ্যা আমরা পড়ে ফেলেছি। এখন আমরা একটু দেখি লিখার সময় কিভাবে লিখব। সো দেখি, লজ্জাবশত তাহার নিকট আমি সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। এটা কেন বলা হচ্ছে? আলী ইবনে আব্বাস দামেস্কের পদচ্যুত শাসকের সৈন্যদল কর্তৃক আক্রমণের শিকার হলে প্রাণ ভয়ে স্থানীয় এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। নিজের দেশ বাগদাদে ফিরে যাওয়ার মতো অর্থ তার কাছে ছিল না, এই কারণে লজ্জায় চুপ করেছিল। তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকিবে না। এটা কেন বলা হয়েছে? যাতে আলী ইবনে আব্বাস ভাবতেছে এইটা, আলী ইবনে আব্বাস যদি ওই উপকারীর বা আশ্রয়দাতার কোনো উপকার করতে পারে তাহলে মৃত্যুতেও তার কোনো ক্ষোভ আর থাকে না। আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। এটা কে বলে? একদিন দামেস্কের এক সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন। ওকে, ভাগ্যের পরিহাসে সেই আশ্রয়দাতা খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। আচ্ছা, ওকে, এই লাইনটা আমরা একটু মনে রাখি। তখন আলী ইবনে আব্বাস তার আশ্রয়দাতাকে মুক্ত করে দেন এবং একটি স্বর্ণের থলি দিয়ে চলে যেতে বলেন, কিন্তু আলী ইবনে আব্বাস বিপদে পড়বে বলে আশ্রয়দাতা সেই প্রস্তাব গ্রহণ করেন না। এই সময় তিনি এটা বলেন যে আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না, যে তুমি যে খলিফার ক্রোধের আগুনে পড়বে আমাকে পালাইয়া যাইতে দিলে সেটা আমি কখনো হতে দিতে পারি না। বলিতে গেলে তোমা হইতে আমার প্রাণ রক্ষা হইল। খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক এক ব্যক্তি বন্দী হয়। আলী ইবনে আব্বাস বন্দির সঠিক পরিচয় জানার পর দেখেন তিনি তারই এক সময়ের প্রাণ রক্ষাকারী আশ্রয়দাতা। তখন কি করে? বন্দির বিষয়ে সব সত্য কথা খুলে বলে এবং খলিফা মামুন বন্দিকে প্রাণদণ্ড হতে অব্যাহতি দেন এবং বলেন, বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। সেই সময় বলেন খলিফা মামুন। জ্ঞানমূলক প্রশ্নে আমরা চলে আসছি। সো এগুলা গেল আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর খ নাম্বার প্রশ্নের বাংলা যখনই পড়বা দেখবা যে শব্দার্থ এবং টিকা অংশটার মধ্যে এরকম কিছু অংশ আছে, গল্প বা কবিতার ছোট ছোট অংশ যেগুলো একটু কঠিন, বোঝা যায় না, সেইগুলার বড় ব্যাখ্যা 2 থেকে 3 লাইনের ব্যাখ্যা রয়েছে, সেই জায়গাগুলো থেকে খ নাম্বার প্রশ্ন আসে। ওকে, এবার জ্ঞানমূলক প্রশ্ন একটা একটা করে আমরা দেখি। কে খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন? উত্তর না দেখে বলি, আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস আশ্রিত ছিলেন কতদিন? 1 মাস। কতদিন? 1 মাস। আলী ইবনে আব্বাসের জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ছিল বাগদাদে। কোথায় গিয়ে তিনি মনে করেন পদচ্যুত শাসনকর্তাদের কোপানলে পড়েন বা পদচ্যুত শাসনকর্তাদের আঘাতের বা আক্রমণের শিকার হন সিরিয়ার ডেমাস্কাসে। নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত কার উপর মিথ্যা দোষারোপ করেন? আশ্রয়দাতার উপর। হস্তপদবদ্ধ ব্যক্তিকে কে প্রাণনাশের আশঙ্কা করতে নিষেধ করেছিলেন? হস্তপদবদ্ধ ব্যক্তিকে আলী ইবনে আব্বাস প্রাণনাশের আশঙ্কা করতে নিষেধ করেছিলেন। গল্পে কাকে পরোপকারী, ন্যায়পরায়ণ এবং সবিবেচক বলে উল্লেখ করা হয়েছে? আশ্রয়দাতা ব্যক্তিকে। কি কি? পরোপকারী, ন্যায়পরায়ণ এবং সবিবেচক। খলিফা কেমন প্রকৃতির পুরুষ ছিলেন? মহামতি এবং অত্যন্ত উন্নত চিত্তের। কে খলিফার চরণে পতিত হয়ে কাতর মিনতি করেছিলেন? আলী ইবনে আব্বাস। কেন মিনতি করেছিলেন? যে আপনি একবার আমার কথাটা শুনেন, যে যেই ব্যক্তিকে আপনি বন্দী করছেন সেই ব্যক্তি আসলে কেমন। খলিফা বন্দী ব্যক্তিকে কি উপহার দিয়েছিলেন? অনেক মূল্যবান, মহামূল্যবান পরিচ্ছদ, 10টা অশ্ব, 10টা খচ্চর, 10টা উষ্ট্র। 3টা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে অশ্ব, 10টা 10টা করে সবগুলা, বুঝছো? অশ্ব, উষ্ট্র, আরেকটা হচ্ছে খচ্চর। ঘোড়া, উট, আর কি? ঘোড়া আর গাধার মাঝামাঝি খচ্চর। ওকে, সিরিয়ার রাজধানী কোনটি? সিরিয়ার রাজধানী দামেস্ক। প্রীতি প্রফুল্ল লোচনে শব্দের অর্থ কি? বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে।
প্রত্যুপকার রচনাটি কোন গ্রন্থ হতে সংকলিত? আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে সংকলিত। একদম প্রিসাইজলি আপনি বলে দেবেন যে দ্বিতীয় ভাগ থেকে এটা নেওয়া হয়েছে, আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ, এই অংশটুকু অ্যাড করে দেবেন। অনুধাবনমূলক প্রশ্ন, আমরা কিছু কিছু প্রশ্নটা আমরা দেখছি। আপনারা স্লাইডটা যখন পাবেন এই জিনিসটা আপনারা পড়বেন কিভাবে লিখতে হয়। জাস্ট আমাকে একটু বলেন এই ক্লাসের মধ্যে যে গল্পটাই যে এতক্ষণ এক্সপ্লেন করলাম এটার মধ্যে কিন্তু আপনার এটা হয়ে গেছে। আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আলী ইবনে আব্বাস কোন প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন? প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য। তারপর তুমি গল্পটা বলবা, ঠিক আছে? খ নাম্বার লেখার নিয়মে এটা। প্রস্থান দিবসে আলী ইবনে আব্বাস কি দেখে বিস্ময়াপন্ন হয়েছিলেন? তার ব্যবস্থা দেখে, সমস্ত ব্যবস্থা দেখে। আচ্ছা, এগুলা প্রত্যেকটাই কিন্তু এই যে স্টোরিটা একটু তোমাকে লিখতে হবে যে ওই দিন আসলে কি হয়েছিল, কেন হয়েছিল, তার জন্য কি কি রাখে, ঠিক আছে? আমরা কি কি দেখতে পাইছিলাম যে অশ্ব রাখে, তারপরে হচ্ছে আমরা কি কি দেখলাম, অশ্বের পিঠে হচ্ছে খাদ্য সামগ্রী, তারপরে হচ্ছে একটা ভৃত্য দেয় পরিচর্যা করবার জন্য, এবং আবার কি দেয়, পাথেয় স্বরূপ বা পথে যাওয়ার জন্য একটা স্বর্ণমুদ্রার থলি দেয়। তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকিবে না। কেন থাকিবে না? আলী ইবনে আব্বাস ওই যে তার যদি প্রতি উপকার একটা করতে পারে, যদি কৃতজ্ঞতা প্রদর্শনের একবার সুযোগ পায়। আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না কথাটি বন্দী লোকটি কোন প্রসঙ্গে বলেছিলেন? কোন প্রসঙ্গে বলতো? যে আমার জন্য যদি আপনাকে খলিফার রোষানলে বা রাগের আগুনে পড়তে হয়, খলিফা যদি আপনাকে কোনো পানিশমেন্ট দেন, শাস্তি দেন, সেটা আমি নিতে পারবো না। ওকে, আলী ইবনে আব্বাসের প্রস্তাবে তার আশ্রয়দাতা সম্মত হননি। কেন? কারণ তাতে আলী ইবনে আব্বাসই বিপদে পড়তো। ঠিক আছে, আমি মূল কথা বলছি আপনাদেরকে। আপনারা খ নাম্বার যখন লিখবেন কয়েকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে গল্পটাকে একটু বর্ণনা করে লিখতে হবে এখানে, যে আসলে কি হয়েছিল সেই দিন। আলী ইবনে আব্বাস কেন বন্দির মুক্তির জন্য খলিফার কাছে সুপারিশ করেছিলেন? প্রত্যুপকার, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। তিনি এরূপ কোনো দোষে দূষিত হতে পারেন, আমার এরূপ বোধ এবং বিশ্বাস হয় না। আলী ইবনে আব্বাস কেন এই কথা বলেছিলেন? কারণ স্টোরিটা তিনি পূর্বে তার উপকার করেছিলেন এই বন্দির উদারতা সম্পর্কে। সিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ শব্দসমূহ। শুরুতে আমি কিছু শব্দ বলছি, আবার এই শব্দগুলা, শুরুর শব্দগুলা যেই জায়গাটায় লিখছো নোটস খাতায়, সেই জায়গাটায় পাশ দিয়ে আরেকটু লিখে নাও। কৃতজ্ঞতা বোধ, নিঃস্বার্থ পরোপকারিতা, পরোপকার শব্দটা যখন লিখছি তার পাশেই লিখে রাখুন নিঃস্বার্থ পরোপকারিতা, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদান, মানবিক মহত্ব, নৈতিক দৃঢ়তা। সিকিউ প্রশ্নে এই শব্দগুলো অ্যাড করতে হবে। এরপরে এমসিকিউতে চলে যাচ্ছি আমরা সবাই রেডি হই, সবাই একটু রেডি হই। আমাদের গল্প মোটামুটি শেষ, আজকের ক্লাসের একদম শেষ অংশে আমরা চলে এসেছি। এমসিকিউ, এমসিকিউ তোমরা সবাই উত্তর দিবা। আমি একটা প্রশ্ন বলবো, প্রশ্ন বলে আমি কিছুক্ষণ থামবো, সেই সময়ের মধ্যে তোমরা সবাই কমেন্ট সেকশনে উত্তর জানায় ফেলবা, তারপরে আমি উত্তর দেখাই দিব। ওকে, বন্ধু বান্ধব এই জায়গাটাতে, এতক্ষণ পর্যন্ত বন্ধু বান্ধবদের সাথে কমেন্ট সেকশনে গল্প করতে নিষেধ করছিলাম, এখন বন্ধু বান্ধব কে কোনটা পারতেছে এই সময় আপনি অ্যালাউড একটু কথাবার্তা বলতে পারবেন। দেখেন কার কতগুলা হইছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? আসল নাম ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়, না ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সো এটার উত্তর কি হবে? আমাদের প্রথমটার উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাইট? নাকি এই যে কনফিউজ হয়ে গেল তোমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না ভাইয়া, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার উপাধি, তার মূল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এরপরে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? সংস্কৃত এবং বাংলা, সংস্কৃত এবং ইংরেজি, বাংলা এবং ইংরেজি, সংস্কৃত এবং ফার্সি, সংস্কৃত এবং ইংরেজি। ওকে, প্রত্যুপকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? মামুন, আলী ইবনে আব্বাস, আলী, নাকি আব্দুল্লাহ? খলিফার নাম কি ছিল? খলিফার নাম ছিল মামুন, নাকি? ওকে, মামুন। এখানে কিন্তু আব্দুল্লাহ অ্যান্সার করলে হবে না, কারণ আমরা শুরুতেই দেখেছি মামুন নামক খলিফা। বুঝতে পারছি, ঠিক আছে? মামুনের পুরা নাম আব্দুল্লাহ, কিন্তু অ্যান্সার করতে হবে মামুন, কারণ গল্পের মধ্যে আছে মামুন নামক খলিফা নামে প্রথম যে সেন্টেন্সটা আছে, এই ওয়ার্ডটা লেখা আছে যে মামুন নামক খলিফা, সেইখান থেকে এই প্রশ্নটা এসেছে। তোমাকে বুঝতে হবে যে
কোয়েশ্চেন সেটার যখন কোয়েশ্চেন সেট করে, তিনি আসলে পাঠ্য বইয়ের কোন লাইন থেকে কোন প্রশ্নটা করেছে এটা তুমি পড়তে পড়তে আস্তে আস্তে বুঝতে পারবা। যেমন এটা দেখে আমার বুঝতে পারছি যে এটা আসলে ওই লাইন থেকে করছে, এইটা শব্দার্থের ওই অংশ থেকে আসে নাই। যে খলিফা মামুনের পুরা নাম কি? আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন, নাকি? খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? আলী ইবনে আব্বাস। ওকে, নাম্বার 5, চলো প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? আখ্যান মঞ্জুরি কোন ভাগ থেকে সংকলিত? দ্বিতীয় ভাগ থেকে। ওকে, নাম্বার 6, হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, এই বাক্যে তাহার বলতে কার কথা বলা হচ্ছে? হস্তপদবদ্ধ ব্যক্তি এক ব্যক্তি, এটা হচ্ছে আশ্রয়দাতা। তাহলে আশ্রয়দাতা কার সম্মুখে নীত হয়েছিল? খলিফা মামুনের। দেখি অ্যান্সারটা মিলে কিনা। ওকে, খলিফা কার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন? আলী ইবনে আব্বাস, হাত বাঁধা ব্যক্তির উপর, শাসনকর্তার উপর, নাকি রক্ষীদের উপর? হাত বাঁধা ব্যক্তির উপর। বন্দী ব্যক্তির জন্মস্থান কোথায়? দামেস্ক। ঠিক আছে, দামেস্ক নগরীর কোন অংশে বন্দী ব্যক্তির বাস ছিল যেখানে বৃহৎ মসজিদ রয়েছে? দামেস্ক শহরের এক অধিবাসী একসময় কাকে প্রাণে রক্ষা করেছেন? খলিফাকে, দামেস্কের শাসনকর্তাকে, আলী ইবনে আব্বাসকে, নাকি জনৈক ব্যক্তিকে? আলী ইবনে আব্বাসকে। একটু কুইকলি আমরা অ্যান্সার করার ট্রাই করি। দেখো এমসিকিউতে তুমি যত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা তত ভালো, বুঝছো? যত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। 30টা এমসিকিউ গুলো আবার দাঁড়াইতে হবে, গোল্লা ভরাট করতে হবে, তো এটার জন্য কিছু সময় যায় আমাদের। নতুন শাসনকর্তাকে কে আক্রমণ করেছিলেন? নতুন শাসনকর্তাকে আক্রমণ করেছিলেন পদচ্যুত শাসনকর্তা। আলী ইবনে আব্বাস ওনার প্রস্থানের সময় আশ্রয়দাতার আচরণ কেমন ছিল? সংবেদন শূন্য, দয়াপূর্ণ, কৃতজ্ঞতাপূর্ণ, নাকি সংশয়াকুল? কৃতজ্ঞতাপূর্ণ না, কৃতজ্ঞতা তো না, দয়া করছিল তিনি। কৃতজ্ঞতা কোনটা? কৃতজ্ঞতা হচ্ছে কেউ যদি কারো ভালো কাজ করে, তুমি মনে করো আমার একটা উপকার করলা, আমি পরে তোমার উপকার করতে চাচ্ছি বা তোমার উপকারটাকে স্বীকার করলাম, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। কিন্তু দয়া কোনটা? মনে করো তুমি একটা বিপদে পড়ছো, আমার দেখে খারাপ লাগছে, তোমার সাথে আমার কোনো আগের লেনদেন নাই, সেই সময় আমি তোমাকে যে হেল্পটা করব সেটা হচ্ছে দয়াবশত। বুঝতে পারছো তো দুইটা শব্দের পার্থক্য? আচ্ছা, আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন, কেন? পথিমধ্যে খরচের জন্য। নাম্বার 14, 1 মাস পর কেন আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা স্বদেশ প্রত্যাগমনের কথা বলেছিলেন? ক নাম্বার, অনেক মানুষের ভিড়ে তার যাওয়া নিরাপদ হবে। পরের অপশনটা একটু হাস্যকর, তখন প্রকৃতি সুন্দর ছিল, যেখানে প্রাণেরই নিশ্চয়তা নাই সেখানে আপনারা যখন ট্যুরে যান সুন্দর সুন্দর জায়গায়, সেরকম চিন্তা ভাবনা করবেন না। তখন তার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, এটাও না তখন বাগদাদ যাওয়ার নির্দেশ এসেছিল না। আলী ইবনে আব্বাসের জন্মস্থান কোথায়? আলী ইবনে আব্বাসের জন্মস্থান হচ্ছে কই? বাগদাদে। এটা কিন্তু ভুল করা যাবে না। আলী ইবনে আব্বাসের জন্মস্থান বাগদাদে, কিন্তু তিনি দামেস্কে যায় আটকে গেছিলেন, পদচ্যুত শাসনকর্তার মানুষজন আক্রমণ করছিল। বাগদাদ ফেরত যাওয়ার মতো অর্থ, বাগদাদে ফেরত যাওয়ার মতো অর্থ আলী ইবনে আব্বাসের কাছে ছিল না, কিন্তু সে কথা তার আশ্রয়দাতাকে বলতে না পারার কারণ হচ্ছে লজ্জাবশত তিনি বলতে পারেন নাই। আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটা? দামেস্ক। দুইটা অপশন এখানে আছে, একটা হচ্ছে সিরিয়া আর একটা হচ্ছে দামেস্ক। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে সিরিয়া কেন হলো না, সিরিয়া তো একটা দেশ, সেখানে খুব স্পেসিফিক্যালি বলা হচ্ছে দামেস্কের। মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকবে না, এখানে কিসের ক্ষোভের কথা বলা হয়েছে? কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারার ক্ষোভ। অপশন এ পেয়ে গেছি আমরা। আশ্রয়দাতার প্রাণ রক্ষা করা আলী ইবনে আব্বাসের প্রধান কর্তব্য হয়ে উঠেছিল কেন? প্রত্যুপকারের জন্য, অর্থের লোভে, নিজ স্বার্থ হাসিলের জন্য, নাকি ক্ষমতার লোভে? প্রত্যুপকারের জন্য। আলী ইবনে আব্বাসের প্রস্তাবে কে সম্মত হতে পারেননি? আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা। কোন প্রস্তাবটায় সম্মত হইতে পারেন নাই? যে আপনি পালায় যান, তাতে আমার যদি প্রাণদণ্ড যায় যাক, এটাতে সম্মত হইতে পারেন নাই। কার আদেশে আশ্রয়দাতাকে বন্দি করে বাগদাদে আনা হয়? খলিফা মামুনের। আলী ইবনে আব্বাস খলিফার নিকট কার মানবিকতা এবং ন্যায়পরায়ণতার সাক্ষ্য দেন? আশ্রয়দাতার। খলিফা মামুনকে মহামতি এবং অতি উন্নত চিত্ত পুরুষ বলা হয়েছে তার সুবিবেচনার জন্য।
তিনি সুন্দর বিচারক, বিচারক হিসেবে তিনি কিন্তু একজন মহৎ ব্যক্তি। কারণ এই যে তাকে ছেড়ে দেওয়া, খলিফা যখন আলী ইবনে আব্বাসের কথা শুনে তাকে যে তার গুণকে তিনি যে অ্যাকনলেজ করেছেন বা স্বীকার করেছেন, তিনি কিন্তু চাইলে এটা নাও করতে পারতো। তিনি ঈর্ষাপরায়ণ যারা আছে তাদের কথাকে বিশ্বাস করতে পারতো, তিনি কিন্তু সেটা করেন নাই। আচ্ছা, খলিফা আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে বাহন হিসাবে কি দিলেন? আচ্ছা, আলী ইবনে আব্বাসকে দিছিলেন 10টা অশ্ব। হাতি আর হস্তি একই জিনিস, তো হাতি তো দেয় নাই, আর গাড়ির তো প্রশ্নই ওঠে না। দামেস্ক নগরী আলী ইবনে আব্বাসের সর্বাপেক্ষা প্রিয় স্থান, কারণ ওই স্থানে তার প্রাণ রক্ষা হয়েছে, ওই স্থান হতে তিনি উপকৃত হয়েছেন, ওই স্থান অনেক মনোরম। 1 এবং 2। আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দি ব্যক্তির যে বৈশিষ্ট্য তুলে ধরেন? দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ। 3টাই। সিকিউ প্রশ্ন, এখানে কিছু সিকিউ প্রশ্ন রয়েছে। আমরা সিকিউ প্রশ্নগুলা এখানে কোনো উত্তর নাই তোমাদের জন্য, জাস্ট প্রশ্নগুলা রয়েছে, বাট আমরা চেষ্টা করব নিজের মতো করে উত্তর করার জন্য। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে একটু ডিরেকশন দিব এই ক্লাসের মধ্যেই, যে সিকিউগুলা আসলে কিভাবে লিখতে হয় সেইটা। আর তোমাদের যদি আলাদা কোনো ভিডিওর দরকার হয় সিকিউ এর উপর, সেটাও আমাকে জানাতে পারো। অথবা আইটিএস একাডেমির যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলেও কিন্তু আমার তোমাদের বড় ভাইদের জন্য এসএসসি 26 এর জন্য আমার আলাদা আলাদা ভিডিও ছিল ক্রিয়েটিভ কোয়েশ্চেন্সের উপর। সেই ভিডিওগুলো তোমরা একবার গিয়ে জট করে দেখে আসতে পারো, সিকিউ প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে হয়। ওকে, আর তোমাদের জন্য তো আলাদা ভিডিও থাকবেই, নতুন নতুন ভিডিও। তোমাদের কোন বিষয়ে কি লাগবে সেটা একটু জাস্ট কমেন্ট সেকশনে আমাদেরকে জানাইতে হবে। ওকে, চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। ঘটনার বিবরণ শুনছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শোনার পরে চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দি ব্যক্তিকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। একই রকম কাহিনী, জাস্ট একটা সন্তান চলে আসছে আমজাদের, এটাই পার্থক্য। তো গ এবং ঘ নাম্বার, এখানে ক খ নাই, গ এবং ঘ নাম্বার কিন্তু সেম একই, যে উদ্দীপকে বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করায় দেয়, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি আশ্রয়দাতাকে যখন বন্দি করা হয় ওই সময়ের ঘটনা। আমজাদ এবং আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়। আচ্ছা, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল, এই জায়গাটাতে আসল পার্থক্য। ওকে, এরপরে হচ্ছে ব্যাঘ্র মামা তুমি কেন শুয়ে আছো পাকে, তুমি তো বোনের মাথা, ওখানে কেউ থাকে। ব্যাঘ্র বলে তোলো এবার বুঝেই যখন গেছো, বানর ভাইয়া তোলো আমায় তুমি শুধু আছো। ব্যাঘ্র এবার মুক্ত হয়ে গর্জন দিয়ে বলে অনেক কথা শুনিয়েছ, এবার খাবো গিলে। নিরুপায় হয়ে বানর করে হায় হায়, এখন বুঝি উপকারীকেই বাঘে গিলে খায়। বুঝতে পারছি আমরা সবাই ঘটনাটা? বুঝি নাই মনে হয়। 2টা ক্যারেক্টার, একটা হচ্ছে ব্যাঘ্র মামা আর একটা হচ্ছে বানর ভাইয়া, বুঝছো? একটা হচ্ছে ভাই আর একটা হচ্ছে কি মামা। এখনকার বন্ধুদেরকে তো ভাই বলেন না, এখন কি বলেন? মামা বলেন। তো ব্যাঘ্র ব্যাঘ্র মামা আর বানর ভাইয়া। ব্যাঘ্র মামা পাকে শুয়ে আছে, মানে হচ্ছে এটা কর্দমাক্ত কোন একটা জায়গায় শুয়ে আছে যেখান থেকে তিনি উঠতে পারছেন না। বোনের মাথা, ওখানে কেউ থাকে, তুমি কেন কাদার মধ্যে ওইভাবে থাকবা, তুমি উঠে আসো। ব্যাঘ্র বলে তোলো এবার বুঝেই যখন গেছো, যখন বুঝতেই পারছো তোলো। বানর ভাইয়া তোলো আমায় তুমি শুধু আছো। ব্যাঘ্র এবার মুক্ত হয়ে গর্জন দিয়ে বলে অনেক কথা শুনিয়েছ, এবার খাবো গিলে। নিরুপায় হয়ে বানর করে হায় হায়, এখন বুঝি উপকারীকেই বাঘে গিলে খায়। কি সুন্দর একটা ব্যাপার, এখন বুঝি উপকারীকে বাঘে গিলে খায়। এই লাইনটার মধ্য দিয়ে কিন্তু পুরা ব্যাপারটা প্রকাশ পেয়েছে, কিন্তু প্রত্যুপকার গল্পের মূল ভাবের সাথে এটা সাংঘর্ষিক। বুঝতে পারছি আমরা সবাই? প্রত্যুপকার গল্পটার মূল ভাবের সাথে এটা সাংঘর্ষিক বা পুরোপুরি বিপরীত। আচ্ছা, উদ্দীপকের সাথে প্রত্যুপকার গল্পের কি কোনো সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো। সাদৃশ্য আছে, বানরের জায়গায় সাদৃশ্য আছে, কারণ বানর উপকার করে। আর ব্যাঘ্র মামা এবং আলী ইবনে আব্বাস সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী। উক্তিটি সম্পর্কে যৌক্তিক মত দাও। বুঝতে পারছি আমরা সবাই, একজন উপকারীর উপকার করে, আরেকজন উপকারীকে গিলে খায়। বুঝতে পারছো? আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা
এইটাও আমরা দেখি 3 নাম্বার প্রশ্নটা 4 নাম্বার, আচ্ছা 4 নাম্বারে আমাদের শেষ। তো দুইটা প্রশ্ন আমরা নিজেরা প্র্যাকটিস করব, আমি জাস্ট একটু উদ্দীপকটা একটু পড়ি। তরুতলে বসি পান্থ, শ্রান্তি করে দূরে, এটা হবে পান্থ। ফল আস্বাদন, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতর কিছু নাহি কয়। এখানে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে তরু আর একটা হচ্ছে পান্থ। পান্থ মানে হচ্ছে পথিক, পান্থ মানে হচ্ছে পথিক, তরু মানে হচ্ছে গাছ। তো যাওয়ার পথে পথিক গাছের ছায়ার নিচে আশ্রয় নেয়, তো গাছ এই যে তাকে ছায়া দেয়। গাছ তো আমাদের পরম বন্ধু, আমরা সবাই জানি বৃক্ষ আমাদের পরম বন্ধু, কিন্তু যখন সে উঠে যায় সে আবার গাছের ডাল ভাঙে, গাছের ডাল ভাঙলে গাছের তো কষ্ট হয় নাকি, এইটাই বলা হচ্ছে। তো এইটাই যে প্রত্যুপকারের সাদৃশ্যপূর্ণ দিকটা, আর গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কিনা সেটা। ঠিক আছে, ওকে। গল্পের সমগ্র ভাবকে তুলে ধরে নাই, কারণ গল্পের ভাবটা কিন্তু একটু আলাদা। আমরা বুঝতে পারি গল্পের মধ্যে কৃতজ্ঞতা বোধ, মহানুভবতা, সুবিবেচনা, অনেকগুলা আলাদা আলাদা মাত্রার চারিত্রিক গুণাবলী আমরা দেখতে পারি। 4 নাম্বারটা একটু দেখি, এটা একটা গল্প আছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধু সভার সদস্যদের সহযোগিতায় গতকাল ধামাহার গ্রামে হাবিবুর রহমানের মতো 250 অসহায় ও শীতার্ত নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের কষ্টের মধ্যে কম্বল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। শীতে কাঁপতে কাঁপতে হাবিবুর বলেন, বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারি না, ঠান্ডার কাপড় কেনার টাকা কই, খুব উপকার হলো কম্বলটা পেয়ে। উপকার, এই যে উপকারের ব্যাপারটা সেইটা প্রকাশ পেয়েছে, গল্পের কোন বিষয়টি ফুটে উঠেছে। আচ্ছা, একটা জিনিস জাস্ট একটা কথাই বলবো সিম্পলি, সেটা হচ্ছে গল্পের উদাহরণ তোমরা একটু তুলে ধরবা, যে গল্পে আসলে কি কাহিনী হয়েছিল সেইটা একটু এটার মধ্যে দিবা। সৃজনশীল প্রশ্নের মধ্যে কয়েকটা জিনিস দিতে হয়, গল্পের কাহিনী যেটা হচ্ছে একদম মানে কোনো কিছু ছাড়া মূল কথা, আরেকটা হচ্ছে সেই কাহিনীটাকে তুমি কিভাবে দেখতেছো এবং কিভাবে এটার সাথে রিলেট করতেছো, এই কথাগুলো লিখতে হয়। ওকে, উদ্দীপকের হাবিবুর এবং প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের মাঝে কিছুটা সাদৃশ্য থাকলেও তারা হুবহু একই রকম নয়। হ্যাঁ, একই রকম নয়, কারণ এখানে কিন্তু এই যে প্রত্যুপকারের কোনো ব্যাপার দেখা হয় না, যে পরবর্তীতে তাকে যে কম্বলটা দিচ্ছে তার যে সহায়তা করবে, এই ধরনের কোনো এক্সটেনশন কিন্তু এই গল্পের মধ্যে আমরা পাই না। জাস্ট গল্পটা এখানেই কিন্তু সমাপ্ত। ওকে, সো এইটাই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। প্রত্যেকটা ক্লাসের যেরকম শুরু থাকে শেষ হয়, এই ক্লাসেরও শুরু থাকে শেষ হয়ে গেছে। ওকে, এখন শেষমেশ এসে তোমরা আমাকে একটু বলো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। তোমরা প্রত্যুপকার গল্পটা সাধু ভাষায় রচিত, অনেক কঠিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই 200 বছর আগের একজন রাইটার লিখে গেছেন, তার লেখা আমরা এখন কেন পড়ি, কিভাবে পড়ি, আর পড়লে কেমন লাগে, এরকম অনেক কিছু, অনেক প্রশ্ন কিন্তু যারা প্রথমবারের মতো গল্পটা আমার সাথে পড়লে তাদের থেকে দূর হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে জাস্ট আনন্দ তো পাইছি, পড়ার আনন্দ, পরীক্ষাতে ভালো করার আনন্দটা পাইতে চাই। তার জন্য আমাদেরকে যে জিনিসগুলো বললাম একটু শুনতে হবে। পুরা ক্লাসটা যদি আরেকবার আমি একটু সামারি করি, একদম শুরুতে আমি কি করেছিলাম, শুরুতে বেসিক আলোচনা করেছি বাংলা কিভাবে পড়তে হয়। ওকে, বাংলা সাবজেক্টটা নট অনলি এই গল্পটা, সবগুলা গল্পের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রেও শব্দার্থ আমরা পড়েছি, আমরা পাঠ পরিচিতি পড়েছি, গল্পের চরিত্রগুলো আলাদা আলাদা করে দেখেছি। ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসলে কোন শব্দগুলা তোমার লিখতে হবে, এই যে প্রশ্নগুলো আসছে এখানে কিন্তু এই টার্মগুলো ইউজ করতে হবে, সেইগুলো আমরা পেয়েছি। এরপরে আমরা দেখেছি আমাদের মূল গল্পটা আমরা যখন পড়ছি খুব মজা করে পড়ছি। এরপরে আমরা কি করলাম, জ্ঞানমূলক প্রশ্ন প্র্যাকটিস করলাম। এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু, মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু লাইন ছিল, যে লাইনগুলো অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, আবার অনুধাবনমূলক প্রশ্ন আমরা অ্যান্সার করছি। ক্রিয়েটিভ কোয়েশ্চেন গ এবং ঘ, এইটার আমরা কিছু প্রশ্ন দেখলাম, উত্তর শুনলাম, আমার মুখ থেকে শুনছেন, নিজেরা একটু প্র্যাকটিস করবেন প্লিজ, শুরু থেকে প্র্যাকটিস করেন, কারণ হাতের লেখা একদিনেই খুব বেশি ফাস্ট হয়ে যায় না, সময়ের মধ্যে আপনি যদি শেষ করতে চান এখন থেকেই শুরু করতে হবে। অ্যান্ড আমরা এমসিকিউ সলভ করছি, এমসিকিউ কার্ড ঠিক কতগুলো হয়েছে কমেন্ট সেকশনে একটু প্লিজ আমাকে জানায় দাও, আমি একটু তোমাদের কি অবস্থা সেটা একটু দেখতে চাই। আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি আমরা, এতটুকুই আমাদের ক্লাস। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, রেগুলার পড়ালেখা করবা।